হ্যালো এভরিওয়ান, নতুন একটা আসলে যাত্রা শুরু হচ্ছে। আমরা যেটা করতেছি সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে আগে ইলেকট্রিক্যালের যে কোর্সগুলো আছে সেগুলো আমরা বাংলায় শুরু করার চেষ্টা করতেছি। তো আজকে আমাদের নতুন একটা কোর্স স্টার্ট হচ্ছে ইলেকট্রিক্যালের, এটা হচ্ছে ডিসি সার্কিট। তো আমি হচ্ছে হিমেল, আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েট করছি, 777 মেজর ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। তো আমরা চেষ্টা করব এই যে আমাদের সিলেবাস, এই ডিসি সার্কিট এই কোর্সটার মধ্যে যা যা টপিক আছে সবগুলা তোমার হচ্ছে ডিটেলসের থিওরি তোমাদেরকে বাংলায় তো অবশ্যই পড়াবো। এছাড়াও ওই রিলেটেড যে ম্যাথগুলো আছে, ফর্মুলা প্রুফগুলো আছে, যেগুলো আসলে আমাদের পরীক্ষায় আসবে বেশি বেশি করে, টার্ম ফাইনাল হতে পারে কেমন, তো সেগুলো আমরা সলভ করানোর চেষ্টা করব। তো সবাই তাহলে চলো আমরা একটা শুভকামনা দিয়ে আমরা স্টার্ট করি আসো তাহলে। তো প্রথমে আমরা একটু দেখে নিতে যাচ্ছি আমরা এই কোর্সে আসলে কি কি টপিক কভার করব কেমন। প্রথমে হচ্ছে আমরা সোর্স নিয়ে পড়বো। সোর্স দুই প্রকারের আমরা সবাই জানি, ভোল্টেজ সোর্স, তারপরে তোমার হচ্ছে কারেন্ট সোর্স। এরপর আমরা কেসিএল কেভিএল নিয়ে পড়বো, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন নিয়ে পড়বো। দেখো এই টপিকটা কেসিএল কেভিএল, এই টপিকটা অনেকেই তোমরা এইচএসসিতে কিন্তু পড়ে আসছো। সো এটা তোমাদের কাছে একদমই পরিচিত। তারপর আমরা ইন ডিটেলসেই পড়াবো। এরপর হচ্ছে আমরা ওয়াই ডেল্টা, অনেকে ইন্টারে পড়ছো, না পড়লেও কোনো সমস্যা নেই, আমি ডিটেলসে পড়াবো। নোডাল অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিস তো অনেকেই ইন্টারে পড়ছো কেভিএল পড়ার সময়। তারপরে আমরা এখানে ইন ডিটেলসে পড়াবো, কারণ এখানে কিন্তু ইন্টারের থেকেও এখানে কিন্তু অনেকগুলাই কিন্তু অনেক এক্সট্রা জিনিস কিন্তু এখানে আছে। এরপরে সোর্স ট্রান্সফরমেশন পড়াবো আমরা। দেন আমরা পড়াবো সুপারপজিশন থিওরেম, থিভনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তারপর হচ্ছে ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে টপিক কোনটা 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 হইতে পারে? ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আছে না, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা তোমার দেখবা অনেক জায়গায় তোমার লাগতেছে, এটা আমরা বেশি ভালো করে পড়বো। এরপরে আরও কিছু থিওরেম আছে, যেমন মিলম্যান থিওরেম, তারপরে আর ওই রেসিপ্রোসিটি থিওরেম, ওগুলো আমরা স্কিপ করবো, কারণ ওগুলো আসলে অত বেশি লাগে না। যেগুলো বেশি বেশি লাগে আমরা সেগুলোই পড়বো, মানে যেগুলো পরীক্ষায় বেশি বেশি লাগে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমরা এখানে শুধু শুধু যে এই টপিকগুলো পড়াবো তা না, যেমন দেখবা ট্রানজিয়েন্ট পড়ানোর সময় ল্যাপ্লাসটা একটু লাগে, তো আমরা ওগুলো কিন্তু তোমাকে পড়াবো জিনিসগুলো, তখন যা যা লাগে তখন পড়াই দেবো। তাহলে চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। আমরা প্রথম টপিক হচ্ছে আমাদের সোর্সেস নিয়ে। দেখো সোর্স জিনিসটা কি তোমরা বুঝতেই পারছো, একটা সার্কিট চলার জন্য কিন্তু একটা এনার্জি লাগবে বা একটা পাওয়ার লাগবে। সেই পাওয়ারটা যারা সাপ্লাই করে বা যে এনার্জিটা যারা সাপ্লাই করে তাদেরকে আমরা বলতে পারি সোর্সেস। এখন সোর্সগুলো দুই প্রকারের হতে পারে, সেটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সও দুই প্রকারের হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। সেমভাবে ভোল্টেজ সোর্সটাও দুই প্রকারের হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। তো চলো আমি প্রত্যেকটা নিয়ে ডিসকাস করবো যে ইন্ডিপেন্ডেন্ট বলতে কী বোঝায় বা ডিপেন্ডেন্ট বলতে কী বোঝায়। আগে চলো লেখাটা একটু করে পড়ি। লেখা কি বলতেছে, সোর্সেস আর ক্লাসিফাইড অ্যাজ ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স। তার মানে সোর্স বেসিক্যালি দুই প্রকার, একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স। এগুলোকে ফার্দার ইট মে বি ক্লাসিফাইড অ্যাজ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স। মানে এটাকে আবার ফার্দার কীভাবে ডিফাইন করা যায়, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট আকারে ডিফাইন করা যায়। চলো জিনিসটা আমি তোমাকে একটু করে তাহলে সামারি করি। তাহলে আমি যদি এখানে বলি সোর্সেস, আমি এখানে যদি লিখি সোর্স, এই সোর্সটাকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি বেসিক্যালি। একটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর একটা কি আছে বলো তো, একটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। আর এটা কি জিনিস? একটা হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স, ঠিক আছে? এই ভোল্টেজ সোর্সটাও দুই প্রকারের হয়, কারেন্ট সোর্সও দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট সোর্স হতে পারে বা একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নাম শুনে বুঝতেছো, সেটা কারোর উপর ডিপেন্ড করবে না। আরেকটা হতে পারে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি, কোনো না কোনো একটা কিছুর উপর ডিপেন্ড করবে। সেমভাবে এই যে আমাদের কারেন্ট সোর্স, সেটাও দুই প্রকার হতে পারে। সবগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কেমন? টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। এই কোর্সটা একদম ইজি, বাট এই কোর্সটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল। মানে তুমি যেই ডিপার্টমেন্টেরই হও, তোমার কিন্তু মানে ইলেকট্রিক্যালে যেখানে কোর্স থাকুক না কেন, সবার প্রথমে কিন্তু একটা ডিসি সার্কিটের কোর্স থাকে। আর এটা তো আমরা বেসিক্যালি ফোকাস করে পড়াচ্ছি যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে তাদের জন্য, তাই আমরা ইন ডিটেলসে কিন্তু পড়াবো। হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টের জন্য এত ডিটেলস লাগে না, তারপরও আমরা ইন ডিটেলসেই পড়াবো, যেহেতু আমাদের কোর্সটা ডিজাইন করা স্পেসিফিক্যালি ফর ট্রিপল স্টুডেন্টস, কেমন? ওকে, তো আমরা চলো তাহলে এখানে একটু করে এটা ভাগ করে দিই। এটাকে তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এতটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। জাস্ট আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, কিভাবে প্রকাশ করে, কোনটার কাজ কি, সব আলোচনা করব। একটা জিনিস দেখো, সর্বপ্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝবো, যেটা হচ্ছে যে কারোর উপর ডিপেন্ড করতেছে না, সে স্বাধীন। আর ডিপেন্ডেন্ট মানে সে কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? একটা পুরা সার্কিটে চালানোর জন্য অন্তত অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগবে। তাহলে এটি মনে রাখবা, একটি পুরা সার্কিটকে তুমি যদি কী করতে চাও, রান করতে চাও, অন্তত একটা কি লাগবে তোমার এখানে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স লাগবেই।
এটা মনে রাখবা, কেমন? তাহলে এখানে একটা নোট আকার আমরা লিখতে পারি যে তোমার যে সার্কিটে অন্তত একটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা লাগবে। কারণ তুমি চিন্তা করো, ধরো তোমার সার্কিটে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে তোমার সার্কিট এনার্জি পাবে কোত্থেকে, বা তোমার সার্কিট পাওয়ার পাবে কোত্থেকে? কারণ ডিপেন্ডেন্ট তো আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কেমন, তাই না? তাই একটা সার্কিট অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে। এখন আমরা কি করব, প্রত্যেকটা সোর্সকে নিয়ে ইন ডিটেলসে চলে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আগে আমরা দেখার চেষ্টা করব ভোল্টেজ সোর্সটা আমাদের কীরকম হয়, সেটা একটু আমরা কীভাবে প্রকাশ করি, চলো সেটা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, কেমন? তো আমরা প্রথমে ডিসকাশন করবো হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সটা নিয়ে। প্রথমে আমরা ডিসকাশন করবো এখানে ভোল্টেজ সোর্সটা নিয়ে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করতেছি না। আগে আমরা চলো শুধুমাত্র ভোল্টেজ সোর্স এটা নিয়ে ডিসকাশন করবো, কেমন? শুধুমাত্র ভোল্টেজ সোর্স। ওকে, দেখো, শুধুমাত্র যে ভোল্টেজ সোর্সটা আছে এটা আবার দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, আরেকটা কি হতে পারে বলো তো, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। আরেকটা হতে পারে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তাহলে একটা কি হতে পারে, একটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তোমরা সবাই জানো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কি থাকে, এটার ব্যাটারির সাথে একটা কিন্তু ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, মানে এখানে কি থাকবে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা জিরো না। এই যে তোমরা পড়ে আসছো কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টেজ, ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল অভ্যন্তরীণ রোধ, তাহলে এখানে নট ইকুয়াল টু জিরো, বাট আইডিয়ালে কি হয়, এটা ইকুয়াল টু জিরো হয়ে থাকে। ঠিক আছে, ইকুয়াল টু কী হয়ে থাকে, জিরো হয়ে থাকে। আচ্ছা ভাই, এটাকে কীভাবে প্রকাশ করে কীভাবে সেটা একটু দেখানো আমাদেরকে, চলো আমি দেখাই তোমার কাছে এটাকে কীভাবে প্রকাশ করে। এখানে যেটা হইতে পারে, আমি একটা গোল্লা দিলাম ধরো, ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে পারি, তারপরে আমরা এই জায়গায় সেমভাবে একটা দাগ দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা জানি ভোল্টেজ সোর্স একটা পোলারিটি থাকে, একটাকে আমরা প্লাস বললে একটা মাইনাস হবে, তার মানে উপরের প্রান্তটাকে আমি পজিটিভ পোলারিটি বা হায়ার পোলারিটি বললাম, আর নিচেরটাকে হচ্ছে আমি নেগেটিভ পোলারিটি বা লোয়ার পোলারিটি বললাম, বা লো ভোল্টেজ হাই ভোল্টেজ এরকম ব্যাপার সেবার। আচ্ছা, তো এখানে এটা ধরো একটা ভিএস একটা ভ্যালু থাকে এটার, ঠিক আছে। আচ্ছা, ভিএস এরকম একটা ভ্যালু থাকে, এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়। আমরা চাইলে ব্যাটারিকে অন্যভাবে প্রকাশ করতে পারি। কীভাবে প্রকাশ করতে পারি, এই যে ধরো একটা দাগ দিলাম, পুরোটা দাগ দেওয়ার পরে ধরো আমরা এখানে একটু করে মুছে আমরা এখানে একটা বড় দাগ দিব, আর এই জায়গায় আমরা একটা ছোটো দাগ দিব, নিচে কি দিব, একটা ছোটো দাগ দিব, ঠিক আছে। ওকে, এটাও কি হতে পারে, ভিএস হইতে পারে। এটা টার্মিনাল একটা, এটা একটা টার্মিনাল। ওকে, চাইলে এটাকে মাল্টিপল দাগ দিয়েও প্রকাশ করা যায়। তাহলে এটাকে কী করা যায়, মাল্টিপল দাগ দিয়েও প্রকাশ করা যায় ভোল্টেজ সোর্সটাকে। চলো দেখে মাল্টিপল দাগটা কীরকম হয়। এই সেমভাবে তুমি একটা দাগ দেবে এখানে। আগে আমরা জাস্ট সিম্বলটা দেখাচ্ছি, ঠিক আছে, এরপর এটার প্রপার্টিটা আমরা আলোচনা করবো অবশ্যই। এখানে একটু মুছে দাও। ওকে, ঠিক আছে, তারপরে এখানে একটা তুমি বড় দাগ দাও, দেন এখানে একটা ছোটো দাগ, তারপর আবার তুমি বড় দাগ দাও এখানে, আর দেন ফাইনালি তুমি এখানে একটা ছোটো দাগ দিয়ে দাও, শেষ। এটাও তুমি কি লিখতে পারো, এটাও লিখতে পারো তুমি এখানে ভিএস, আর এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আইডিয়াল যে ভোল্টেজ সোর্সটা আছে এটার একটা প্রপার্টি আলোচনা করেন তো। একটা প্রপার্টি কী হইতে পারে যেটা আমরা সচরাচর জানি। আইডিয়াল ভোল্টেজ সোর্সের প্রপার্টি হইতে পারে, এই যে তুমি ভিএস দেখতেছো না, যেহেতু এটা একটা ফিক্সড ভ্যালু, আর আমরা ডিসি সার্কিট পড়তেছি, আমরা কিন্তু এসি সার্কিট পড়তেছি না। আমরা সবাই জানি এসির ক্ষেত্রে কী হয়, এদের যে ভোল্টেজের যে ম্যাগনিটিউডটা সময়ের সাথে কিন্তু চেঞ্জ হয়, তাই না, সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়, বাট এখানে ডিসিতে কিন্তু চেঞ্জ হয় না। তার মানে এইখানে ধরো এই ভোল্টেজ সোর্সদের এখানে তুমি ভিএস লিখছো, এর মানে হচ্ছে এইখান দিয়ে তুমি যতই কারেন্ট সাপ্লাই করো না কেন, 2 এম্পিয়ার নাও, 5 এম্পিয়ার নাও, 10 এম্পিয়ার নাও, 20 এম্পিয়ার নাও, সব সময় এটার ভ্যালু ভিএসই থাকবে। এটার ভ্যালু কখনো কী হবে না, চেঞ্জ হবে না। মানে এটা তুমি যেই লেভেলের কারেন্টই এখানে এটার মধ্যে দিয়ে প্রবাহিত করাও, সবসময় এটার ভোল্টেজ কী থাকে বলো তো, ফিক্স থাকে। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের কাহিনী। তার মানে ভোল্টেজ সোর্সের আমরা যে বৈশিষ্ট্যটা মনে রাখতে পারি আইডিয়াল ভোল্টেজ সোর্সে, সেটা হচ্ছে এর মধ্য দিয়ে
যে যত কারেন্টই প্রবাহিত হোক না কেন তার ভোল্টেজের পরিমাণটা সর্বদা কী থাকে বলো তো, ফিক্স থাকে। কেমন? তাহলে আমরা এখানে বলতে পারি এটার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তোমার ভোল্টেজ সোর্সের ভিতর দিয়ে ভোল্টেজ সোর্সের মধ্য দিয়ে যা কারেন্ট প্রবাহিত করা হোক না কেন এর মান সর্বদা ফিক্সড। এটা কিন্তু কার ক্ষেত্রে? ডিসির বেলায় ফিক্সড থাকে বা ফিক্স থাকবে। ঠিক আছে, ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এটা হচ্ছে আমার প্রথম প্রপার্টি গেল। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস কী হতে পারে দেখো, আমি তো এটাকে প্লাস বলতেছি তাই না, এটাকে মাইনাস বলতেছি, সেমভাবে এটাও প্লাস, এটাও এখানে মাইনাস। এখন ধরো কোনো কারণে তুমি যদি এই ভোল্টেজটাকে মান যদি 0 ভোল্ট ধরো, এইখানে যে পয়েন্টটা আছে, এই নোড বা এই পয়েন্ট বা এই টার্মিনাল, এটার ভোল্টেজ যদি 0 ভোল্ট ধরো, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে? এই প্রান্তের ভোল্টেজ হবে ভিএস ভোল্ট। তার মানে আমি যদি এটাকে 0 ধরি, কারণ এটা দ্বারা কি বোঝায় বলো তো, এই যে এই জিনিসটা যেটা আছে ভিএস, এটা দ্বারা বোঝাবে এই যে আমাদের উচ্চ প্রান্ত হায়ার পোলারিটি আর লোয়ার পোলারিটির মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কতটুকু? ভিএস। তার মানে এখানে যদি 0 হয় তাহলে এটা কত হবে? বিএস হবে। তাহলে দেখো বিএস থেকে 0 বাদ দাও, তাহলে কত থাকবে? রেজাল্ট বিএসই থাকবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তার মানে ধরো কেউ যদি বলে ভাই আমার ইচ্ছা করছে আমি এই টার্মিনালের ভোল্টেজটাকে বিএস ধরবো, তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা এই টার্মিনালের ভোল্টেজটা কত হবে? যদি এটাকে যদি বিএস ধরো, তাহলে এই টার্মিনালের ভোল্টেজটা কত হবে? একটু ভিডিও পজ করে চিন্তা করো তো। দেখো এইখানে ভিএস আছে, এর মানে কি এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য করে থাকতে হবে, বিভব পার্থক্য থাকতে হবে ভিএস পরিমাণ। তাহলে এটা যদি ভিএস হয় তাহলে এই টার্মিনালের ভোল্টেজ হবে 2VS, কারণ 2VS থেকে ভিএস বাদ দাও তাহলে এখানে ভিএস থাকে। হোপফুলি আমরা ভোল্টেজ সোর্স নিয়ে আমাদের ফুল আইডিয়াগুলো আমরা এখানে পেয়ে গেছি। এবার আমরা আলোচনা করবো আমাদের এখানে ওই যে কারেন্ট সোর্সের আইডিয়াগুলো। এরপর আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সব আমরা ডিসকাশন করবো আস্তে আস্তে, টেনশন নেওয়ার দরকার নেই। বেসিক্যালি আমরা এখানে যেগুলো দেখাইছি সবগুলো হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এখানে যে ফিগারের মধ্যে যেই ফিগারগুলো আমরা দেখাইছি এখানে বোর্ডের মধ্যে, সবগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এবার আমরা আসলে কারেন্ট সোর্স নিয়ে ডিসকাস করবো। আসো কেমন? তাহলে একটা কাজ করি, আমি এখানে লিখে দিয়ে আসি, এখানে যে ফিগারগুলো আছে এই ফিগারগুলো সবগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে এখানের মধ্যে যে ফিগারগুলো আছে সবগুলো কি ইন্ডিপেন্ডেন্ট, মানে এদের ভ্যালু কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওকে, সো হোপফুলি আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আসো আমরা আলোচনা করবো কারেন্ট সোর্স নিয়ে। তাহলে চলো আমরা ডিসকাশন করি এখানে কারেন্ট সোর্সটা নিয়ে। ওকে, আসো কারেন্ট সোর্স তো সেম, দুই ভাগে ভাগ হইতে পারে। এবার আমরা আলোচনা করবো কারেন্ট সোর্সটাকে নিয়ে। ওকে, আমরা একদম ধীরে ধীরে পড়াবো, সো যেন তুমি আসলে সব ধরতে পারো আর কি, যেহেতু নতুন তোমার কাছে একদমই। এটাও দুই প্রকার হতে পারে, আইডিয়াল কারেন্ট সোর্স, আরেকটা কি হতে পারে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে কি হবে? সেম, এখানে আরটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু 0 হয়, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স নট ইকুয়াল টু 0 হয়। ওকে, দেখতে কীরকম হয়? দেখতে হবে দেখো এরকম, আগের মতো দাগ দিবা এখানে, জাস্ট এখানে একটা, ওখানে তো পোলারিটি ছিল, এখানে পোলারিটির পরিবর্তে কারেন্টের ডিরেকশন দেখানো হয়। কেমন? এখানে পোলারিটির পরিবর্তে কি দেখানো হবে? কারেন্টের ডিরেকশন। একটা কাজ করতে পারি আমরা, আগে আমরা গোল্লাটাকে এঁকে ফেলি। কেমন? এখানে কারেন্টের ডিরেকশন দেখানো হবে। ধরো এখানে একটা দাগ দিলাম, তারপর তোমার নিচে একটা দাগ দিলাম। ওকে, একটা কাজ করি, এটাকে চলো কপি করি, দুটো দেখাবো তো এই জন্য। ওকে, দেখো এখানে কীরকম হতে পারে? এমন হতে পারে কারেন্টটা যদি নিচ থেকে যদি উপরে যায় তাহলে ডিরেকশনটা এরকম হবে, আর যদি আমার উপর থেকে যদি নিচে প্রবেশ করে তাহলে ডিরেকশনটা এরকম হবে। তো এটার মান ধরো আইএস, এর মান ধরো আইএস। আচ্ছা, তাহলে এটার কি প্রপার্টি হইতে পারে বা এটার কি বৈশিষ্ট্য হইতে পারে?
এটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তোমার এই ভোল্টেজ সোর্সের দুই প্রান্তে ভোল্টেজের ভ্যালু বা বিভব পার্থক্যের ভ্যালু যাই হোক না কেন, সর্বদা এখানে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, আইএস পরিমাণ তড়িৎ এখানে প্রবাহিত হবে। কেমন? মানে তুমি এখানে 2 ভোল্ট রাখো, এখানে 5 ভোল্ট রাখো, এখানে 10 ভোল্ট রাখো, এখানে 100 ভোল্ট রাখো, ইনফিনিটি ভোল্টেজ রাখো, সবসময় কি ভোল্টেজ এখানে এটার মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আইএস পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। সেম কথা এখানেও সত্যি, বুঝছো? সেম কথা এখানেও সত্যি। আচ্ছা, তারপরে তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম যে তোমার কারেন্ট সোর্সের দুই প্রান্তে যতই বিভব পার্থক্য প্রয়োগ করা হোক না কেন সর্বদা ইহা আইএস এটা ফিক্স থাকে ডিসির বেলায়। কেমন? আইএস মানের তড়িৎ প্রবাহিত করে। বোঝা গেছে জিনিসটা? আশা করি আমরা বুঝতে পারছি এখানে। আচ্ছা ভাই, এটা তাহলে কোন ধরনের সোর্স? এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট। এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না, এই আইএস মানটা কারোর উপর কী করতেছে না বলতো, ডিপেন্ড করতেছে না। তাহলে এটা কিন্তু কী ধরনের সোর্স? ইন্ডিপেন্ডেন্ট আমাদের কারেন্ট সোর্স। তাহলে এখানে যে ফিগার আছে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা, এখানে একটা জিনিস জানাই রাখি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে দেখো তো, আমরা বললাম ভোল্টেজ সোর্সেও আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাই আর এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0। আর কারেন্ট সোর্সের বেলা প্র্যাকটিক্যাল হলে সেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে আর এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0। বাট কোয়েশ্চন হচ্ছে কীভাবে কানেক্টেড থাকে। যদি ভোল্টেজ সোর্স হয়, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হয়, সেই ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্টেড থাকবে। আর যদি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমাদের কারেন্ট সোর্সের সাথে কিন্তু প্যারালালি কানেক্টেড থাকে। কেন প্যারালালি থাকে সেটা আমরা যখন সোর্স ট্রান্সফরমেশন একটা টপিক আছে এখানে দেখো, বলছিলাম আমরা পড়াবো সোর্স ট্রান্সফরমেশন, তখন আমি তোমাকে দেখাই দিব যে কেন কারেন্ট সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্যারালালি থাকে আর কেন আমাদের ভোল্টেজ সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে। ওকে, তো আপাতত এই আলোচনায় আমরা না যাই, আমরা চলো এখানে এরপরে যাই। প্রথম কথা, ডিপেন্ডেন্টগুলো সবসময় গোলা আকারের হবে, সরি ইন্ডিপেন্ডেন্টগুলো সবসময় গোল আকারের হবে, সবসময় গোলাকার হবে। আর যে তোমার ডিপেন্ডেন্ট থাকবে দেখবা এগুলো হচ্ছে তোমার অনেকটা এই যে এই শেপের, কীরকম শেপ, এই শেপের হবে দেখবা। যেমন এটাকে ডায়মন্ড শেপ বলতে পারি বা যে কোনো কিছু বলতে পারি আমরা। তো চলো আমরা যাই, এখন আমরা ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা করবো। ডিপেন্ডেন্ট সোর্স ভাই ভয় পাওয়ার কিছু নাই, আমি সবগুলো ভেঙে পড়াবো, টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা কীভাবে প্রকাশ করি? এই যে এইভাবে প্রকাশ করি, দেখো এইভাবে প্রকাশ করে থাকি। তাহলে ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তো চলো আমি তোমাকে দেখাই আস্তে আস্তে কী কী বলছে দেখো। ফার্স্ট আমরা চলো ডেফিনেশনটা বলি। ডিপেন্ডেন্ট সোর্সেস আর দ্য সোর্সেস হুজ আউটপুট, যার আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড অন সাম আদার ভোল্টেজ অর কারেন্ট। মানে ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো আছে তাদের ডিপেন্ডেন্ট সোর্সের আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করে? অন্য একটা কম্পোনেন্টের ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, আমরা তার মানে ডিপেন্ডেন্ট সোর্সের যে ভ্যালুটা হবে, যেমন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু ছিল বিএস বা আইএস, তো ডিপেন্ডেন্ট সোর্সের যে ভ্যালুটা হবে সেটা অন্য একটা কোনো একটা কম্পোনেন্টের ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? তো এখানে 4টা প্রকার দেখানো হয়েছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একটা বলতেছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, একটা বলতেছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, একটা বলছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, একটা বলছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ভাই কিচ্ছু বুঝি নেই, তো চলো আমি তোমাকে দেখাচ্ছি, আসো আমি তোমাকে চলো নেক্সট পৃষ্ঠায় সব ডিটেলস আলোচনা করতেছি, কেমন? আচ্ছা, তাহলে আমরা আমাদের ফার্স্ট অফ অল আমরা এখন তাহলে ডিসকাশন করি, আসো যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা নিয়ে। অ্যাট ফার্স্ট আমরা ডিসকাশন করব ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা নিয়ে চলো ডিসকাশন করি। তাহলে বুঝতেই পারতেছি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স জিনিসটা কি। এটা একটা ভোল্টেজ সোর্স, বাট এটার ভ্যালুটা ডিপেন্ড করবে অন্য একটা কম্পোনেন্টের কারেন্ট বা ভোল্টেজের উপর, কেমন? আচ্ছা, তো চলো তোমাকে দেখাই, আসো। ফার্স্ট অফ অল এটাকে কীভাবে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করানো হবে, রিপ্রেজেন্ট করা হবে এভাবে।
দেখো এটাকে রিপ্রেজেন্ট করা হবে এইভাবে, এটাকে রিপ্রেজেন্ট করা হবে এইভাবে, ঠিক আছে। ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে রিপ্রেজেন্ট করা হবে এইভাবে, একটা টার্মিনাল এখানে থাকবে, টার্মিনাল এখানে বের করা থাকবে। ওকে, ঠিক আছে। আগে আমি চলো তোমাকে প্রকাশটা দেখালাম। তাহলে এটা কী হবে, এখানে যেহেতু এখানে একটা প্লাস থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল। সবসময় মনে রাখবে এই যে ডিপেন্ডেন্টগুলোকে এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এরকম একটা ডায়মন্ড চিহ্ন আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, প্রথম কথা, ডিপেন্ডেন্ট যেহেতু, তাহলে এটার ভ্যালুটা কারো না কারোর উপর ডিপেন্ড করবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই যেহেতু এটা ভোল্টেজ সোর্স, তাহলে মনে হয় অন্য একটা কম্পোনেন্টের শুধু ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। না, ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের যে ভ্যালুটা, সেটা অন্য একটা কম্পোনেন্টের কারেন্টের উপরে ডিপেন্ড করতে পারে, ভোল্টেজের উপরও ডিপেন্ড করতে পারে, ঠিক আছে। তার মানে সেটা কি কারেন্টের উপর ডিপেন্ড করবে না ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, সেটার উপর বেসিস করে আবার দুই ভাগে ভাগ করা যায়, কেমন? আচ্ছা, তার মানে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই ভ্যালুটা কার কার উপর ডিপেন্ড করতে পারে? কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, অন্য একটা কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, ডিপেন্ড করতে পারে। তাহলে একটা লাইন লিখি, অন্য কম্পোনেন্টের, এখানে একটা ওয়ার্ড অ্যাড করি আগে, এখানে অন্য কম্পোনেন্টের, অন্য কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, অথবা এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভ্যালুটা অন্য কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে, অন্য কম্পোনেন্টের কী করতে পারে? ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে, ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে। আচ্ছা, এবার আসলে আমরা আস্তে আস্তে অ্যানালাইসিস করি। ওকে, দেখো তাইলে কি বললাম, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভ্যালুটা অন্য কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে। তাহলে যদি কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে তার নাম কি হবে? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেখো তার নাম কি হবে, এখানে এই যে আমাদের বা কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্সও বলতে পারি, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে যদি কি হয়, এমন ভোল্টেজ সোর্স যেটা অন্য কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করে, তাহলে তার নাম কি হবে? কারেন্ট ডিপেন্ডেন্ট বা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে তার নাম হবে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ওকে, বুঝলাম আমরা, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা দেখতে কীরকম হবে সব আমি আলোচনা করবো, টেনশন নিও না। অন্য কম্পোনেন্টে যদি ভোল্টেজের উপর ডিপেন্ড করে তাহলে তার নাম কী হবে? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। কারণ এটা তো ভোল্টেজ সোর্স, বাট এটা ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপর, তাহলে তার নাম হবে ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। তো এখন দেখো এটাকে সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা যায়? যেমন এটাকে লিখছে সিসিভিএস, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তার মানে এটাকে সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা যায়? কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটাকে সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা যায়? ভোল্টেজ কন্ট্রোল বিসিভিএস, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এবার চলো আমি দেখানোর চেষ্টা করি এটা বলতে আসলে কি কি বোঝানো হচ্ছে, কেমন? আচ্ছা দেখো, যদি এমন হয়, চিন্তা করো তো, যদি এমন হয় এখানে যদি এরকম লেখা থাকে, ধরো একটা দিলাম, একটা সার্কিট আঁকি, আসো কেমন, একটা র্যান্ডম সার্কিট আঁকি। ওকে, একটা র্যান্ডম এখানে সার্কিট আমরা আঁকলাম, ঠিক আছে ভাই। আমি এটাকে চলো একটু কপিও করি, কেমন? এটা আমাদের একটু পরে আবার লাগবে। ওকে, তো এখানে আমি একটা কাজ করলাম, ওকে, একটু ধৈর্য ধরো, আমি বোঝাচ্ছি তোমাকে, টেনশন নিও না। এখানেও সেমভাবে আমি দিয়ে দিচ্ছি একটা জিনিস। দেখো কী কী করতেছে আমি চলো তোমাকে বুঝাই দিই। এখানে তো একটা সার্কিট রান করার জন্য কী থাকা লাগবে? একটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা লাগবে। তাহলে ধরো দেখো, অ্যাট ফার্স্ট আমি আগে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স রেখে দিই। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা কী রেখে দিলাম? ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে আমরা রেখে দিলাম। সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানেও থাকা লাগবে একটা, যদি সার্কিট রান করতে চাই, তাই না? সার্কিট রান করতে গেলে অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমি কী করতেছি, একটা ধরা যাক একটা রেজিস্ট্যান্সকে রেখে দিলাম, এখানে ধরো একটা রেজিস্ট্যান্সকে এখানে রেখে দিলাম। ওকে, তো
ধরা যাক এটা প্লাস, এটা মাইনাস, ধরা যাক এটা প্লাস, এটা মাইনাস, যে কোনো কিছু হতে পারে ভ্যালু। এটা ভ্যালু ধরো ভিএস, এটা ভ্যালু ধরো ভিএস। ওকে, আচ্ছা এবার চলো বোঝার চেষ্টা করি। আসো যে আমরা সিসি ভিএস বলতে কি বুঝবো, বা ভিসি ভিএস বলতে আমরা কি বুঝবো। দেখো ধরা যাক এটা রেজিস্ট্যান্স, এটা ধরা যাক আর। এখন কথার কথা, ধরো এর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ, বা আই প্রাইম ধরে নিলাম। ধরা যাক এর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু, আই প্রাইম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাকে আমি নাম দিলাম ভি প্রাইম। তাহলে কথাটা বুঝো, এই যে আমার কাছে এখানে একটা আর রোধ আছে, এর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কতটুকু, আই প্রাইম পরিমাণ, আর এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কতটুকু, ভি প্রাইম পরিমাণ। তাহলে এতটুকু বোঝা গেছে যে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই প্রাইম, আর ভোল্টেজ এই ড্রপ হচ্ছে ভি প্রাইম, আর এখানে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে আই প্রাইম, ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি প্রাইম। আচ্ছা এইবার এমন যদি হয়, এখানে যে ডিপেন্ডেন্ট, এটা তো ডিপেন্ডেন্ট সোর্স আমরা বুঝতে পারতেছি, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এটা আমরা বুঝতে পারতেছি, বাট এমন যদি হয় এখানে যদি লেখা থাকে এরকম যে কে ভি প্রাইম, মানে এটার ভ্যালুটা কত, কে ভি প্রাইম, তাহলে এটাকে তাহলে আমি কোন ধরনের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বলবো, কারেন্ট কন্ট্রোল না ভোল্টেজ কন্ট্রোল। দেখো তো এর যে ভ্যালুটা সেটা অন্য একটা কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে না, তাহলে এটাকে কী বলবো, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। বুঝতে পারছো জিনিসটা? এই যে দেখো আমি তোমাকে দেখাই যে এখানে এর যে ভ্যালুটা, এটা তো অবশ্যই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, বাট এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে, অন্য একটা কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, তাহলে এটাকে আমি বলবো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। হোপফুলি বুঝতে পারছো। আর এখানে দেখো এমন যদি হয়, যদি এখানে এরকম ভ্যালু থাকে, ধর এখানে আমাদের দিচ্ছে এখানে কে দিল, বাট এখানে লিখলো আই প্রাইম, তার মানে কি হলো বলো তো, এখানে এইখানে এই যে দেখো এইখানে এটার যে ভ্যালুটা সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে, অন্য একটা কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, অন্য একটা কম্পোনেন্ট মানে রেজিস্ট্যান্স হতে পারে, সোর্স হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, ডায়োড হতে পারে, যে কোনো কিছু হতে পারে কম্পোনেন্ট মানে। তাহলে এর যে ভ্যালুটা সেটা কম্পোনেন্টে কিসের উপর ডিপেন্ড করতেছে, একটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে অন্য কম্পোনেন্টে, তাহলে এটাকে আমি বলবো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। হোপফুলি বুঝতে পারছো, কারণ এখানে কোনো ইস্যু থাকার কথা না। তাহলে আমি এটাকে একটু উপরে তুলে দিয়ে আসো। হোপফুলি তোমরা এই আমি যা যা পড়াইছি এই দুটো জিনিস এখানে বুঝতে পারছো, এগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে, বুঝছো, এগুলো বুঝতে হবে। আচ্ছা তাহলে আমি এটাকে কি বলবো, এটাকে আমি তাহলে কী নাম দিব বলো তো, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারণ এটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। এটাকে আমি কী বলবো বলো তো, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স বলবো। হোপফুলি তোমরা বুঝতে পারছো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স জিনিসগুলো কি। তাহলে এবার দেখো তো এই জিনিসগুলো অনেকটা সহজ হয়ে গেল না তোমার জন্য, হোপফুলি সহজ হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু কোনটা আলোচনা শেষ, 1 নাম্বারটাও ডিসকাশন শেষ, 2 নাম্বারটাও ডিসকাশন শেষ। তাহলে আমরা এবার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা দেখার চেষ্টা করবো, সেম। তাহলে চলো এবার আমরা দেখার চেষ্টা করি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এটা নিয়ে। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করবো এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে চলো এটা ডিসকাশন করা যাক এটা নিয়ে। এটাও সেম আগেরটার মতোই 2 ভাগে বিভক্ত। বা এটাকে তাহলে কীভাবে প্রকাশ করবো, সেম ওয়েতে, অর্থাৎ তুমি কি করবা, এখানে একটা এরকম ডায়মন্ড শেপ আঁকো, সুন্দর করে আঁকি আসো। আঁকার পরে কী হবে, এখানে একটা দাগ, এখানে একটা টার্মিনাল বের করে দাও, তারপরে তুমি এই জায়গাটা টার্মিনাল বের করে দাও, ঠিক আছে? ওকে ওকে ভাই, তাহলে এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। তো এখানে কি থাকবে, অবশ্যই 2 প্রকার হতে পারে। একটা আমি চলো আপেরটাই শুধু দেখি। ধর এখানে কারেন্টটা উপরের দিকে এরকম ডিরেকশন দেওয়া থাকবে, যেমন এখানে পোলারিটি ছিল, এখানে কী আছে, এখানে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। তাহলে এটাও আমরা কিন্তু 2 ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা কী করতে পারি, চাইলে 2 ভাগে ভাগ করতে পারি। কী করতে পারি আমরা এখানে, এই যে দেখো এখানে বলছিলাম আমরা অন্য কম্পোনেন্টে কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, ওইটাও সেম, অন্য কম্পোনেন্টে কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, অন্য কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে। তাহলে আমি এটাও তাহলে আমি 2টা প্রকার পাবো। তাহলে আমি লিখবো কী অন্য কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, তো সেটাকে তাহলে আমি কী নাম দিব। আচ্ছা আগে চলে লিখে ফেলি আসো, তারপর আমি নাম দিচ্ছি, আগেরটার মতো লিখে ফেলি আসো। তাহলে অন্য কম্পোনেন্টের ভোল্টেজের উপরে ডিপেন্ড করতে পারে, তাহলে অন্য কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে।
ভোল্টেজ এর উপর ডিপেন্ড করতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি নাম দিব দেখো তো এখানটাকে, এখানে এটা তো একটা কারেন্ট সোর্স, বাট সেটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমি বলবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স। তাহলে এটাকে আমি সংক্ষেপে কীভাবে লিখবো ভাই? সংক্ষেপে লিখবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আর এটাকে যদি লিখতে চাই তাহলে অন্য কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তাহলে আমি বলবো ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমি কীভাবে প্রকাশ করব? এই যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এভাবে। ঠিক আছে, এবার চলো আমি তোমাকে দেখাই দিতে পারি যে সার্কিট আকারে তাহলে কীরকম হবে। একটা কাজ করি, আসো এটাকে চলো সামান্য উপরে তুলে দিই এগুলোকে, তাহলে নিচে টেস্ট স্পেস পাবো আর কি। ওকে, যাই হোক, কী হলো? হ্যাঁ, উঠছে উপরে। ঠিক আছে, তাহলে চলো এবার আমি তোমাকে দেখাই দুটো সার্কিট এখানে দেখাই দিয়ে আসো, ড্র করি আসো সার্কিট দুটা। এখানে একটা কাজ করতে পারি, দেশকে তো আঁকাই যায়। ওকে, আমি এতক্ষণ না এঁকে আর ম্যানুয়াল আঁকতেছিলাম, সরি। হ্যাঁ, দেখো তাহলে এখানে আমরা চলো মুছে এখানে একটা সোর্স আঁকবো, এখানে একটা রেজিস্ট্যান্স আঁকবো, আর এখানে একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবো। ঠিক আছে, তাহলে চলো আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তারপর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, তাহলে একটা কাজ করি, এটাকে চলো আমি অ্যারো চিহ্ন দিয়ে উপরে দেখাই, এটা ভ্যালু আর বলি, এটার ভ্যালু ধরা যাক একটা প্লাস মাইনাস ভিএস কিছু একটা দেওয়া থাকে, কারেন্ট সোর্স হইতে পারে, আমি জাস্ট ভিএস দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা কতটুকু কারেন্ট ফ্লো করেছিলাম আই প্রাইম, এখানে ভোল্টেজ ড্রপ হয়েছিল ভি প্রাইম। ঠিক আছে, সেম জিনিস আমরা ওইখানে আঁকবো। ঠিক আছে, এখানে কি জায়গা হবে? আসলে আমি একটা কাজ করতে হবে, এটাকে মনে হয় উপরে তুলতে হবে, সামান্য উপরে তুলতে হবে এটাকে। ওকে, এবার হোপফুলি জায়গা হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার আসো আলোচনা করি, আসো দেখো এমন যদি হয়, ধরো এর ভ্যালুটা এরকম লেখা কে আই প্রাইম, তার মানে কি এখানে এটাতে কারেন্ট সোর্স, বাট এটার ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটার ভ্যালুটা অন্য একটা কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে না? দেখো এটার ভ্যালুটা কিন্তু অন্য একটা কম্পোনেন্টের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমি কি বলবো? কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আর এমন যদি হয়, ধরো এর ভ্যালুটা কে ভি প্রাইম, তার মানে কি দাঁড়ালো? এইখানে এর যে ভ্যালুটা সেটা কার উপর ডিপেন্ড করতেছে? অন্য একটা কম্পোনেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমি বলবো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। হোপফুলি তোমরা এই দুটো জিনিস এখানে বুঝতে পারছো। এগুলো কিন্তু বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ, যে কোনটা কী জিনিস, কেমন কোনটা কী জিনিস, এগুলো বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স শেষ, আমাদের তারপরে ইন্ডিপেন্ডেন্ট সোর্সে আমরা পড়াশোনা করলাম, ডিপেন্ডেন্ট সোর্সে আমরা পড়াশোনা করলাম, কেমন? ওকে, এবার আসলে আমরা এখন দেখবো ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক এলিমেন্ট। এটা বলতে কি বোঝায় দেখো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, কেমন? বাট আমরা এই চ্যাপ্টারে যা লাগবে শুধু আমরা তা নিয়ে আলোচনা করবো, যেমন লিনিয়ার, নন লিনিয়ার, তারপরে তোমার হচ্ছে যে বাইলেটারাল, ল্যাটারাল, তারপরে তোমার হলো যে আছে অনেক কিছু আছে, অ্যাক্টিভ প্যাসিভ। আমরা শুধুমাত্র কোনটা নিয়ে আলোচনা করবো? অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে আলোচনা করবো। অ্যাক্টিভ এলিমেন্ট কারা, প্যাসিভ এলিমেন্ট কারা, কারণ বাকি জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে লাগবে না। আমরা যখন সিগন্যাল চ্যাপ্টার, সিগন্যাল এই কোর্সটা পড়বো তখন আমাদের লাগবে, সিগন্যাল সিস্টেম একটা কোর্স আসবে সামনে, তখন আমাদের লাগবে। বাট এই কোর্সে আমাদের লাগবে না, এই কোর্সে আমাদের লাগবে শুধুমাত্র কি, যে নেটওয়ার্ক এলিমেন্টগুলোকে আমরা পাওয়ার অ্যাবজর্ব করে নাকি পাওয়ার ডেলিভার করে তার উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে আমাদের এই পাওয়ারের উপর ভিত্তি করে, পাওয়ারের উপর, অথবা এমনি করি আসো নেটওয়ার্ক এলিমেন্ট লিখে, নেটওয়ার্ক এলিমেন্ট, নেটওয়ার্কে আমি সংক্ষেপে NWD লিখলাম, কেমন? এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, কেমন? তাহলে একটা কি এলিমেন্ট, আমি প্রথমে চলো এখানে রাখি আগে প্যাসিভ এলিমেন্টকে রাখি, প্যাসিভ এলিমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের আছে অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিভ
এলিমেন্ট। ঠিক আছে, একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, ওকে। তাহলে নেটওয়ার্ক এলিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। ওকে, তো প্যাসিভ এলিমেন্ট কী জিনিস আর অ্যাক্টিভ এলিমেন্ট কী জিনিস, তাহলে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আসো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম। আচ্ছা, এখন অ্যাক্টিভ এলিমেন্ট কারা? অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সে সকল নেটওয়ার্ক বা সে সকল এলিমেন্ট যারা মূল সার্কিটে বা বাহ্যিক একটা সার্কিটে পাওয়ার সাপ্লাই করে বা এনার্জি সাপ্লাই করে। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট কারা বলো তো? অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে তারাই যারা কি করবে, যারা নেটওয়ার্কে পাওয়ার সাপ্লাই করে, পাওয়ার বা আমরা এনার্জিও বলতে পারি, বা এনার্জি সাপ্লাই করে। তাহলে আমাদের নেটওয়ার্কে তারা কী করবে, পাওয়ার বা এনার্জি সাপ্লাই করবে। আর প্যাসিভ এলিমেন্ট কারা? যারা নেটওয়ার্ক থেকে পাওয়ার বা এনার্জি অ্যাবজর্ব করবে। কি করবে এরা? নেটওয়ার্ক থেকে পাওয়ার বা এনার্জি কি করবে? নেটওয়ার্ক থেকে পাওয়ার বা এনার্জি অ্যাবজর্ব করে, মানে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে। এখন এক্সাম্পল যদি দেখতে চাই, এটার এক্সাম্পল কী দিতে পারে আর এটার এক্সাম্পল কী দিতে পারে? আচ্ছা দেখো, এটার এক্সাম্পল দিতে পারে রেজিস্টর, ডায়োড, তারপর হইতে পারে তোমার হচ্ছে ক্যাপাসিটর, তারপর হইতে পারে তোমার হচ্ছে ইন্ডাক্টর। ওকে, তাহলে কী কী হইতে পারে এখানে? রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। আর এটার এক্সাম্পল কী কী হইতে পারে? এখানে হইতে পারে হচ্ছে আমাদের এই যে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, তারপর হইতে পারে হচ্ছে আমাদের কারেন্ট সোর্স, তারপর হইতে পারে তোমার হচ্ছে ট্রানজিস্টর। তবে এখানে একটা কাহিনী আছে। অ্যাক্টিভ এলিমেন্ট হওয়ার জন্য যে ওই সকল এলিমেন্টকে তুমি অ্যাক্টিভ এলিমেন্ট বলতে পারবা যারা ইনফিনিট টাইম জুড়ে পাওয়ার সাপ্লাই করবে অথবা পাওয়ারকে গেইন দিবে। গেইন দেওয়া মানে অ্যাম্পলিফাই করা পাওয়ারকে, বা ভোল্টেজ অ্যাম্পলিফাই করা, যেমন ট্রানজিস্টর যে কাজটা করে। ট্রান্সফরমারকে আমি অ্যাক্টিভ এলিমেন্ট বলতে পারবো না, কেন? কারণ ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট সাইডে যে পাওয়ার থাকে আউটপুট সাইডেও সেম পাওয়ারই থাকে, সো এটাকে কিন্তু অ্যাক্টিভ এলিমেন্ট বলা যাবে না। আচ্ছা, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। কেমন? ক্যাপাসিটর আর ইন্ডাক্টরকে অ্যাক্টিভ এলিমেন্ট বলা যায় না, কেন? কারণ তারা মানে যারা চার্জিত ক্যাপাসিটর বা চার্জিত ইন্ডাক্টর তারা একটা পার্টিকুলার টাইমে তারা এনার্জি সাপ্লাই করে, ঠিক আছে, বাট ইনফিনিট টাইম জুড়ে সাপ্লাই করতে পারে না। কেমন? এই জন্য এগুলোকে অ্যাক্টিভ এলিমেন্ট বলা যাবে না। অ্যাক্টিভ এলিমেন্ট কারা? এই যে আমি লিখে দিয়েছি, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, তারপরে তোমার হচ্ছে ট্রানজিস্টর। এরা কী হয়ে থাকে? জেনারেটর হইতে পারে, অপ্যাম্প হইতে পারে, আরও হইতে পারে। দেখো আমি বলি, অপ্যাম্প, অপারেশনাল অ্যাম্পলিফায়ার হইতে পারে, জেনারেটর হইতে পারে। এরা সবাই কিন্তু অ্যাক্টিভ এলিমেন্ট, জেনারেটর হইতে পারে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো। আসো আস্তে আস্তে নেক্সটে যাই। নেক্সটে যার একটা ম্যাথ আমরা সলভ করে ফেলি। এখানে আমাকে কী ম্যাথ দিছে? আচ্ছা, এই ম্যাথটা সলভ করার আগে আরও একটা জিনিস তোমাদেরকে আগে পড়ানো উচিত আমার মনে হয়। দাঁড়াও একটু করে দেখি না, এটা একটু পরে আছে। আচ্ছা, আগে ম্যাথ সলভ করে ফেলি। আসো দেখো এই ম্যাথে কী বলতেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই আশা করি বোঝা গেছে। এতটুকু পর্যন্ত কারো আসলে বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। তবে একটা জিনিস দেখাই দিয়ে আসো, যে তুমি কীভাবে বুঝবা যে তোমার একটা এলিমেন্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ, বা এটাকে আসলে আরও বোঝানোর উপায় কী, চলো আমি তোমাকে দেখাই। ধরো এখানে র্যান্ডমলি একটা এলিমেন্ট দেওয়া আছে। ধরো একটা র্যান্ডমলি একটা এলিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? একটা র্যান্ডমলি একটা এলিমেন্ট দেওয়া আছে, এখানে এলিমেন্ট এখানে দেওয়া আছে। ওকে, এখন এলিমেন্ট দেওয়ার পরে ধর এটা এলিমেন্ট, এটা যে কোনো কিছু হইতে পারে। ধর এটার একটা প্লাস প্রান্ত, এটা একটা মাইনাস প্রান্ত, এটা। তাহলে এটাকে চলো আমি একটু কপি করি, কেমন? এটাকে চলো একটু কপি করলাম আমরা এখানে। ওকে, এমন যদি হয় এর প্লাস থেকে যদি কারেন্ট বের হয় তাহলে সেটা হবে অ্যাক্টিভ এলিমেন্ট। আর এর প্লাসে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে সেটা হবে প্যাসিভ এলিমেন্ট, মানে তারা পাওয়ার অ্যাবজর্ব করবে। তার মানে এটা কী করবে? এই এলিমেন্টগুলো পাওয়ারকে অ্যাবজর্ব করে। এটা একটা ট্রিক্স আর কি, বুঝছো? আর যদি প্লাস থেকে কারেন্ট বের হয়
তাহলে এই এলিমেন্টগুলো কি করে, পাওয়ার সাপ্লাই করে। হোপফুলি আমরা এই আইডিয়াটা বুঝতে পারছি। আচ্ছা, দেখবা তুমি ব্যাটারির ক্ষেত্রে প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে, আর রেজিস্টরে প্লাসে কারেন্ট প্রবেশ করে। দেখো এখানে আমি কারেন্ট যে প্রান্তে প্রবেশ করছে সেটাকে আমি প্লাস বলছি, যে প্রান্তে প্রবেশ করছে সেটাকে আমি প্লাস বলছি, বাট দেখো প্লাস থেকে কারেন্ট বেরিয়েছে, এরকম আর কি ব্যাপার সেবার, বুঝছো? ওকে, তাহলে আমরা তাহলে ম্যাথে যাই। আসো, ম্যাথে কী বলতেছি, ইউজিং দ্য ডেফিনেশন অফ আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স স্টেট উইচ ইন্টারকানেকশনস ইন ফিগার আর পারমিসেবল। মানে তোমাকে কিছু ফিগার দেওয়া আছে, ফিগারগুলোতে কী বলতেছে যে কোন কানেকশনটা পারমিসেবল, মানে কোনটা আসলে সঠিক কানেকশন হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো একটা জিনিস দেখো, এটা এখানে 10 ভোল্ট দেওয়া, আমি চলো একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কেমন? দেখো এটা এখানে 10 ভোল্ট দেওয়া, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, তার মানে আমার আবার এটাও 10 ভোল্ট দেওয়া। তাহলে দুইটা ভোল্টেজ সোর্সকে তুমি যদি প্যারালালি লাগাও আর তাদের ভোল্টেজের ভ্যালু যদি সেম হয় তাহলে এটা ভ্যালিড, মানে এটা ঠিক আছে। কেন? কারণ এটাকে তুমি 0 ভোল্ট ধরে নাও তাহলে এটা 10 ভোল্ট হবে, আবার এটাকেও তুমি 0 ভোল্ট ধরে নাও, এটা 10 ভোল্ট হবে। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু দেখো এই নোডের পুরো ভোল্টেজ 10 ভোল্ট, এটার ভোল্টেজ 0 ভোল্ট, ঠিক আছে। এমন যদি হইতো এটা যদি 5 ভোল্ট, এটা যদি 10 ভোল্ট হইতো তাহলে কিন্তু কানেকশনটা সঠিক না, কারণ তখন এটা 5 হয়ে যাইতো, এটা তো 10ই থাকতো, বাট একই নোডের ভোল্টেজ তো দুটো হইতে পারে না। এটা নোড, নোড তো তোমরা ইন্টারে পড়ে আসছো তাই না সবাই? নোড কি জিনিস? নোড হচ্ছে সার্কিটের একটা পয়েন্ট, যে ততক্ষণ পর্যন্ত সেম নোড থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো কম্পোনেন্ট না আসে। যেমন এটা যদি অ্যানোড ধরো, এটাকে যদি অ্যানোড ধরো, এটাও অ্যানোড, এটাও অ্যানোড হবে, বাট এটা আর অ্যানোড হবে না। কেন? কারণ মাঝখানে একটা কম্পোনেন্ট চলে আসছে, এটা হবে বি নোড, তাহলে এটা কি হয়ে যাবে? বি নোড হয়ে যাবে। এটাও বি নোড, এটাও বি নোড হবে। একই নোডের ভোল্টেজ সবসময় সেম থাকতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো দুইটা কারেন্ট সোর্স আছে এখানে, এটাও 5 এম্পিয়ার, এটাও 5 এম্পিয়ার। কারেন্ট সোর্স দুটাকে যদি তুমি সিরিজে যদি লাগাও তাহলে অবশ্যই দুইটার ভ্যালু সেম হইতে হবে। কারণটা কি দেখো, কারণটা হচ্ছে যে এমন যদি হয় এটা 5 দিছো, এটা ধরো 2 দিছো, তার মানে তখন কি নির্দেশ করতেছে, এখানে 5 এখানে আবার 2, বাট একটা নির্দিষ্ট ব্রাঞ্চে, বা ব্রাঞ্চ কী জিনিস সেটা আমরা ডিটেলসে পড়াবো সামনে, কেমন? কেসিএল কেভিএল পড়ানোর পরে আমরা যখন ম্যাশ অ্যানালাইসিস পড়বো, নোড অ্যানালাইসিস পড়বো, তখন আমরা ওগুলো ডিটেলসে পড়াবো, ব্রাঞ্চ কী জিনিস, লুপ কী জিনিস, নোড কী জিনিস, বাট হালকা আইডিয়া তো তোমাদের ইন্টার অবশ্যই আছে। দুইটা কারেন্ট সোর্সকে তুমি যদি সিরিজে লাগাও অবশ্যই ভ্যালুটা সেম হইতে হবে, তাইলেই এই সার্কিটটাকে তুমি কি বলতে পারবা, এই সার্কিটটা ভ্যালিড, মানে সার্কিটটা সঠিক, সার্কিটটা ভুল নাই। তাহলে চলো নেক্সটে যাই, আসো দেখি। যেমন এটা কি সঠিক হবে না, কেন? কারণ এটা 10 ভোল্ট, এটা দেখো এখানে 5 ভোল্ট, তাহলে এখানে কি হচ্ছে, এটা তো 10 ভোল্ট হচ্ছে, এটাকে যদি 0 ভোল্ট ধরে নাও তাহলে অবভিয়াসলি এটাও 0 ভোল্ট হবে, কারণ সেম নোড, তাহলে এটা কত হবে, এটা 5 ভোল্ট হবে। বাট একটা পার্টিকুলার নোডে কখনো দুইটা ডিফারেন্ট ভোল্টেজ হইতে পারে না, এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট হচ্ছে না, তাহলে এটা নট ভ্যালিড, এটা নট ভ্যালিড। হোপফুলি বুঝতে পারছো। তারপর দেখো এখানে 5 এম্পিয়ার, এখানে 2 এম্পিয়ার, একই ব্রাঞ্চে কখনো দুইটা ডিফারেন্ট কারেন্ট হইতে পারে না, সেম কারেন্ট হইতে হবে, তাহলে এটাও কি না বলো, এটাও দেখো 5, এটা দেখো 2, তাহলে এটা কিন্তু নট ভ্যালিড, এটা ভ্যালিড না। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো 10 ভোল্ট 5 এম্পিয়ার, এটাতে কোনো সমস্যা নেই। কেন? কারণ কারেন্ট এখানে এটা দ্বারা কি নির্দেশ করতেছে, এটা দ্বারা নির্দেশ করতেছে এই এটার মধ্যে কতটুকু ভোল্ট কারেন্ট হচ্ছে, 5 এম্পিয়ার। ভাই একটা ভোল্টেজ সোর্সে 5 এম্পিয়ার কারেন্ট যেতে পারে না? অবশ্যই যেতে পারে। আবার এটা 10 ভোল্ট হলে এটারও এখানেও কত ভোল্ট আছে বলো, 10 ভোল্ট, মানে এটারও দুই প্রান্তে ভোল্টেজ কতটুকু, 10 ভোল্ট। তাই এই একটা কারেন্ট সোর্স দুই প্রান্তে 10 ভোল্ট দিতে পারে না? পারে। তো এটা কিন্তু সঠিক, এখানে কিন্তু কোনো ধরনের ভুল নাই, তাহলে এই সার্কিটটা কিন্তু ভ্যালিড। বোঝা গেছে? এই সার্কিটটা কিন্তু কী হবে, ভ্যালিড হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর চলো নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে দেখো, নেক্সট আমাকে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কিছু এখানে জিজ্ঞেস করছে, বা 4টা সার্কিট এখানে দেওয়া আছে, বলতেছে কোনটা ভ্যালিড হবে, কোনটা ভ্যালিড হবে না, মানে কোনটা সঠিক না, এটা বের করো। দেখো এখানে দেওয়া ভিএক্স ইকুয়াল টু কত দেওয়া, 5 ভোল্ট দেওয়া, আবার এটার যে ভ্যালু ভিএস, এই ভ্যালুটা কত, 3Vx। তো ভিএক্স তো তোমার কাছে অলরেডি 5 দেওয়া আছে, তাহলে ভিএস এখানে কত হয়ে গেল, এটা 15 ভোল্ট হয়ে গেল না? তার মানে এই দুই প্রান্তে ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, আর এই দুই প্রান্তের ভ্যালু হচ্ছে 15 ভোল্ট। সেটা সঠিক না, কারণ এটা 5 নির্দেশ করতেছে, এটা 15 নির্দেশ করতেছে, দুইটা যখন প্যারালালি থাকবে অবশ্যই সেম ভোল্টেজ দিতে হয়, তাহলে এটা কিন্তু ভ্যালিড না, তাহলে এটা নট ভ্যালিড। বুঝছো কি না দেখো, এই সার্কিটটা নট ভ্যালিড। হোপফুলি বুঝতে পারছো। তারপর দেখো এখানে বলতেছে এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, আর এটা এম্পিয়ারটা কতটুকু, 3 × 5 যদি করো তাহলে এখানে হবে 15 এম্পিয়ার।
তাহলে এটা কি সঠিক হবে? দেখো এটা কিন্তু সঠিক হবে। কেন? কারণ এটা সঠিক হবে এই কারণেই, তোমার এটা 5 ভোল্ট, এটা 15 অ্যাম্পিয়ার, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ওইটা যদি 15 ভোল্ট হইতো তাহলে সঠিক না। কেমন? তো এটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে এই দিক দিয়ে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু প্লাস দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, যদিও এটা আসলে একটু অবাস্তবই দেখাচ্ছে, বাট প্লাস দিয়ে প্রবেশ করতেছে মানে কি এই ভোল্টেজ সোর্সটা সে কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করতেছে। ভোল্টেজ সোর্স নর্মালি কী করে? পাওয়ারকে সাপ্লাই করে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাবজর্বও করতে পারে। কেমন? সেই ক্ষেত্রে কিছু ঝামেলা হয়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে যখন আমরা এই চ্যাপ্টারটা আগাবো তখন দেখবো। কেমন? আচ্ছা, বাট এটা কিন্তু ভ্যালিড, তাহলে এটা ভ্যালিড, এটা সঠিক, এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হবে যদি দুইটা ভোল্টেজ সোর্সকে পাশাপাশি লাগাও বাট তাদের ভ্যালু ডিফারেন্ট হয়, অথবা দুইটা কারেন্ট সোর্সকে পাশাপাশি লাগাও, মানে সিরিজে লাগাও, সিরিজে লাগানোর পরে যদি দুইটা কারেন্ট সোর্সের ভ্যালু যদি ডিফারেন্ট হয় তখনই ইনভ্যালিড হবে। আচ্ছা, এবার দেখো এটা 2 অ্যাম্পিয়ার দিছে আর এখানে দিছে Vx = 4Ix, তাহলে এটা হবে 8 ভোল্ট। তাহলে এখানে কোনো সমস্যা আছে না, কারণ এটা 8 ভোল্ট, এটা 2 অ্যাম্পিয়ার, তার মানে এখানে নির্দেশ করতেছে এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট, এটা তো হইতেই পারে। আর এখানে কারেন্ট প্রবেশ করছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এটাও কিন্তু কী হবে? ভ্যালিড হবে। এটাও ইনভ্যালিড হওয়ার কোনো অপশন নাই। তারপর চলো দেখে আসো, আমরা এটা দেখে আসো, এটা দেখে আসো। দেখো এখানে 2 অ্যাম্পিয়ার, আবার এখানে কারেন্ট সোর্স Is = 3Ix, তার মানে কি এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? 6 অ্যাম্পিয়ার। তো দুইটা কারেন্ট সোর্সকে তুমি মানে সিরিজে লাগাইছো, তো একটাতে 2, এদিকে যাচ্ছে 2, এদিকে আসতেছে 6, তাহলে একই ব্রাঞ্চে বা একই জায়গায় কি এখানে আসতেছে 2, এখানে আসতেছে 6, তাহলে একই জায়গায় কি দুইটা ডিফারেন্ট ভ্যালুর কারেন্ট হইতে পারে না? তাহলে এটা কিন্তু ইনভ্যালিড বা নট ভ্যালিড, এটা কিন্তু ভ্যালিড না। কেমন? হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। ক্লাস কতক্ষণ হয়েছে? আচ্ছা, আমরা তাহলে এখন স্টার্ট করবো ক্যাসিয়াল। আমি একটু পানি খেয়ে নি দাঁড়াও, এরপর আমি ক্যাসিয়াল শুরু করতেছি। এগুলো তোমরা পড়ে আসছো ক্যাসিয়াল এগুলো। ওকে, দেখো ক্যাসিয়াল মানে কি বোঝাচ্ছে? ক্যাসিয়াল বলতেছে অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস এন্টারিং এ নোড অর এ ক্লোজ বাউন্ডারি ইজ 0। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝানো হয়, ধরো তুমি এখানে একটা নোড চিন্তা করো। এখন এই নোডে ধরো এখানে একটা ব্রাঞ্চ আছে, ধরো এদিকে একটা ব্রাঞ্চ আছে, তারপর ধরো এদিকে একটা ব্রাঞ্চ আছে। এখন ধরো এখানে I1 কারেন্ট প্রবেশ করতেছে, এদিকে I2 কারেন্ট প্রবেশ করতেছে, এদিক দিয়ে I3 কারেন্ট বের হচ্ছে, এদিক দিয়ে I4 কারেন্ট প্রবেশ করতেছে, I5 কারেন্ট এখানে ধরো প্রবেশ করতেছে, বাট এখানে I6 কারেন্টটা বের হচ্ছে। তাহলে এই যে একটা পার্টিকুলার নোড, এই নোডে কিছু কারেন্ট এখানে প্রবেশ করতেছে, কিছু কারেন্ট নোড থেকে বের হয়ে যাচ্ছে। তো তখন কি বলা হয়? টোটাল যে সামেশন, মানে এই নোডে কোনো চার্জ জমা থাকবে না, এই নোডে কোনো কি থাকবে না? চার্জ জমা থাকবে না। তার মানে নোডে চার্জের ভ্যালু 0, তার মানে নোডে যতটুকু কারেন্ট প্রবেশ করতেছে আর যতটুকু বের হচ্ছে টোটাল সামেশনে কত হবে? 0 হবে। তার মানে এটাকে এইভাবে লেখা হয় যে টোটাল সামেশন অফ I = কত? 0। তার মানে আমি যদি যারা প্রবেশ করতেছে তাদেরকে যদি আমি প্লাস চিহ্ন ধরি, ধরো যেই সব কারেন্ট প্রবেশ করবে তাদেরকে আমি যদি প্লাস ধরি, তুমি চাইলে মাইনাসও ধরতে পারো, কোনো সমস্যা নাই। যেসব কারেন্ট প্রবেশ করতেছে তাদেরকে যদি আমি প্লাস ধরি, তুমি চাইলে মাইনাসও ধরতে পারো। আর যারা বের হচ্ছে তাদেরকে যদি মাইনাস ধরি, তাদেরকে যদি কী ধরি? মাইনাস ধরি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে I1 প্লাস I2 মাইনাস I3, তারপরে প্লাস I4, তারপরে প্লাস I5 আর I6 এর আগে মাইনাস = 0। তাহলে এটাকে যদি আমি ডান পাশে বাম পাশে নিই তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে I1 প্লাস I2 প্লাস I4 প্লাস I5 = I3 প্লাস I6। তার মানে কি হচ্ছে দেখো, যে তোমার যতটুকু কারেন্ট প্রবেশ করছে ঠিক ততটুকুই কারেন্টই কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। এটাকে আমি আমরা কি বলে থাকি? এটাকে ক্যাসিএল বলে থাকি এটাকে আমরা, ঠিক আছে? আচ্ছা, ওকে। ক্যাসিএল যে শুধু সিঙ্গেল নোডে অ্যাপ্লাই হয় তা না, ক্যাসিএলকে চাইলে একটা ক্লোজ বাউন্ডারিতেও মানে অ্যাপ্লাই করা যায়। ক্যাসিএলকে চাইলে কী করা যায়? একটা ক্লোজ বাউন্ডারিতেও চাইলে এখানে অ্যাপ্লাই করা যায়। তো চলো আমি ক্লোজ বাউন্ডারিতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাকে একটু দেখাই দিয়ে আসো। নেক্সট পিসটা দেখাই দিয়ে আসো। এক সেকেন্ড, ধরো এখানে একটা র্যান্ডম একটা সার্কিট আছে, সাদা দিয়ে আঁকি। ওকে, তারপর ধরো যাক এখানে একটা আছে, ধরো যাক এখানে একটা আছে। ওকে, ঠিক আছে। তারপরে ধরো
এখানে অনেক কিছু আছে। দেখাচ্ছি, দেখো, ধরো এখানে একটা রোদ আছে, এখানে ধরো রোদ আছে, এখানে ধরো রোদ আছে, এমন অনেক কিছু থাকতে পারে এখানে। ওকে, ভালো কথা, এখানে রোদ আছে। হ্যাঁ, তারপর তার মানে কি এখানে তো রোদ আছে, এখানে ধরো একটা কারেন্ট সোর্স কিছু একটা আছে, হ্যাঁ। ওকে, তো তারপর ধরো এখানেও কিছু কিছু আছে কম্পোনেন্ট। ওকে, ঠিক আছে, দেখো, টেনশন নিও না, আমরা ডিটেলসেই পড়বো, বুঝছো? ওকে, এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া আছে, ধরো এটা ধরা যাক 2 এম্পিয়ার, এটা ধরা যাক 5 এম্পিয়ার, আমি যে কোনো র্যান্ডম ভ্যালু ধরে নিচ্ছি, কেমন? এটা ধরো R1, R2, R3, R4, এটা আমাদের কনসার্নের বিষয় না, R5, R6, R7, ধরো এটা R8, এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো একটা কাজ করি, এটাকে 2 এম্পিয়ার না ধরে এটাকে ধরো আমরা I1 ধরে নিয়ে আসো। ওকে, তারপর ধরো এদিকে I2 কারেন্ট বেরোচ্ছে, ধরো এদিকে I3 কারেন্ট প্রবেশ করতেছে, I3টাকে একটু নিচে দেখাই, I3টাকে এখানে দেখাই, আর এখানে ধরো I4 কারেন্ট বেরোচ্ছে। ঠিক আছে, এখন তুমি চাইলে না এখানে কেসিএল অ্যাপ্লাই করতে পারবা, কীভাবে? চলো দেখে আসো। তুমি একটা কাজ করো, এই জিনিসটাকে একটা ক্লোজড সারফেস ধরে নাও, এই জিনিসটাকে, মানে কেসিএল শুধু যে সিঙ্গেল নোডে অ্যাপ্লাই করা যায় তা না, চাইলে আমরা ক্লোজ সারফেস দিয়েও বা একটা ক্লোজ নেটওয়ার্ক দিয়েও চিন্তা করতে পারি। তাহলে এটাকে যদি আমি একটা নেটওয়ার্ক চিন্তা করি, মানে এটাকে একটা ক্লোজ নেটওয়ার্ক চিন্তা করি, কেমন? এটা হচ্ছে একটা ক্লোজড নেটওয়ার্ক। তাইলে এই নেটওয়ার্কে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্টই বের হবে, নোডের মতো সেম। তার মানে একটা নোডে যতটুকু কারেন্ট প্রবেশ করছে ঠিক ততটুকু কারেন্ট বের হয়েছে। সেমভাবে এখানেও একটা ক্লোজ নেটওয়ার্কে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্টই বের হবে। এখন এখানে প্রবেশ করতেছে কারা কারা? I1 কারেন্টটা প্রবেশ করতেছে এবং I3 কারেন্টটা প্রবেশ করতেছে, আর I4 এবং I2 কারেন্টটা কিন্তু বের হচ্ছে, I4 এবং I2 কারেন্টটা বের হচ্ছে। তাহলে এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কেসিএলটা কি দাঁড়াবে? এখানে প্রবেশ করতেছে কারা কারা? I1 প্রবেশ করতেছে এবং I3 প্রবেশ করতেছে। তাহলে এটা ইকুয়াল টু কী হবে? কারা কারা বের হচ্ছে? I2 বের হচ্ছে এবং I4 হচ্ছে তোমার এখানে বের হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে কেসিএল। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা? তাহলে আমরা কিন্তু এখানে এইভাবেও কেসিএলটা শুধু যে সিঙ্গেল নোডে অ্যাপ্লাই করা যায় তা না, চাইলে তুমি ডিফারেন্ট নোডেও অ্যাপ্লাই করতে পারো। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। এটার তোর আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, চলো সেটা আমি তোমাকে দেখাই আসো। এটার আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, চলো সেটা তোমাকে আমি দেখাই। ওকে, ঠিক আছে, ধরো এইখানে আমি একটা নেটওয়ার্ক নিচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক নাম্বার 1। এখানের মধ্যে অনেক কিছু থাকতে পারে, ব্যাটারি, রোধ, অনেক কিছু থাকতে পারে। আর সেমভাবে এখানে আমি আরেকটা নেটওয়ার্ক নিচ্ছি, ধরা যাক এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক নাম্বার 2। এখানে অনেক কিছু থাকতে পারে, নেটওয়ার্ক নাম্বার 2, এখানে অনেক কিছু থাকতে পারে। থাকলেও সমস্যা নেই কোনো, থাকলে থাকুক, তা আমাদের কিছু যায় আসে না, কেমন? তুমি তো এদিকে ধরো একটা সিঙ্গেল একটা ওয়্যার দিয়ে যুক্ত করছো, এই সিঙ্গেল ওয়্যারের মধ্যে ধরো এখানে একটা রোধ থাকতে পারে, এখানে ভোল্টেজ সোর্স থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে, কেমন? ওকে, দেখো তাহলে এখানে কি হতে পারে? এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে ধরো একটা এরকম রোধ আছে, ধরো এখানে ভোল্টেজ সোর্সটা কত হতে পারে? এটা ধরো প্লাস মাইনাস যে কোনো কিছু একটা হতে পারে, কেমন? ওকে, এখানে ধরো দেখ প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, এখানে ধরো একটা আর রোধ আছে, ধরো এটা VS। আচ্ছা,
তো তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে কোয়েশ্চনটা হলো এটাই যে এখানে এই তারা কোয়েশ্চনটা হচ্ছে এই কারেন্টটার মান কত হবে, এই নীল তারের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করবে বলতে পারবা কেউ? ভিডিও পজ করে এটা চিন্তা করো তো, নীল তারের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করবে, কেউ কি বলতে পারবা? নীল তারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? আনসার হচ্ছে 0। আনসার হচ্ছে কতটুকু বলো তো? আনসার হচ্ছে এখানে ফ্লো করবে 0 এম্পিয়ার কারেন্ট। কেন 0 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? দেখো, খেয়াল করো তো, ভালো ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এটাকে যদি তুমি একটা ক্লোজ নেটওয়ার্ক চিন্তা করো, এটাকে যদি একটা ক্লোজ নেটওয়ার্ক চিন্তা করো, এই নেটওয়ার্কের ভিতরে কোনো কারেন্ট প্রবেশ করছে? এই নেটওয়ার্কের ভিতরে কোনো কারেন্ট প্রবেশ করছে? আনসার হচ্ছে না। তাহলে যদি এখানে কোনো কারেন্ট প্রবেশ না করে, তার মানে 0 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, তাহলে কতটুকু কারেন্ট বের হবে? 0 এম্পিয়ারে কারেন্ট বের হবে। বোঝা গেছে? কারেন্ট প্রবেশ করছে এখানে কতটুকু? 0 এম্পিয়ার। তাহলে কারেন্ট বের হবে কতটুকু? 0 এম্পিয়ারে কারেন্ট এখানে বের হবে। সেইমভাবে দেখো, এই নেটওয়ার্কটা চিন্তা করো তো, এখানে এই নেটওয়ার্কে এখান থেকে কোনো কারেন্ট প্রবেশ করছে না, বাট খেয়াল করো তো এইখানে কিন্তু আমার একটা তাহলে এখানে যদি কোনো কারেন্ট প্রবেশ না করে, তাহলে এই নেটওয়ার্ক থেকে কতটুকু কারেন্ট বের হবে? 0 এম্পিয়ার। তার মানে এখানে 0 এম্পিয়ার থাকবে। বোঝা গেছে? এটা কিন্তু কেসিএল এর একটা অ্যাপ্লিকেশন। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। বাট এই সার্কিটটার কাহিনী একটু ডিফারেন্ট হইতো যদি কি হইতো জানো? এই সার্কিটের কাহিনী একটু ডিফারেন্ট হইতো যদি কি হইতো জানো? যদি এরকম হইতো, ধরো এখানে তুমি কি করছো, এখানে ধরো যাক তুমি একটা গ্রাউন্ড লাগাই দিছো। গ্রাউন্ড তো তোমরা নিশ্চয়ই বুঝো, গ্রাউন্ড বুঝো না? ধরো তুমি এখানে একটা গ্রাউন্ড লাগাই দিছো, ধরো কি করছো, এখানে একটা গ্রাউন্ড লাগাই দিছো, এবং গ্রাউন্ড লাগাই দিয়ে ধরো কথার কথা বলে দিছো এইখানে 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে। ধরো কথার কথা কি বলে দিছো, এখানে 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে। আর ধরো এখানেও একটা গ্রাউন্ড তুমি লাগাই দিছো, এখানেও তুমি একটা গ্রাউন্ড লাগাই দিছো। আচ্ছা, এবং তুমি এখানে বলে দিছো এখানে কতটুকু কারেন্ট বের হচ্ছে? 2 এম্পিয়ার। মানে এখানে 2 এম্পিয়ার কারেন্ট যেটা বের হচ্ছিল, সেটা এখানে 2 এম্পিয়ার কারেন্ট এখান দিয়ে আবার প্রবেশ করতেছে। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে কিন্তু এই কারেন্টটা 0 হবে না। এই কারেন্টটা সেই ক্ষেত্রে কত হবে বলো তো? দেখো, যদি এটা যদি ক্লোজ সার্কিট চিন্তা করো, এখানে যদি 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করে, তাহলে এখানে কতটুকু কারেন্ট বের হবে? 2 এম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হবে। তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট বের হবে? এখান থেকে 2 এম্পিয়ার কারেন্ট এখানে বের হবে। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? আবার এটার জন্য দেখো, 2 এম্পিয়ার কারেন্টটা এই সার্কিটে প্রবেশ করছে, এই ক্লোজ সার্কিটে 2 এম্পিয়ার কারেন্টটা প্রবেশ করছে, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট এখান থেকে এখানে বের হয়েছে। তাহলে গ্রাউন্ড লাগাই দিলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে আগাইতে হবে। বাট গ্রাউন্ড যদি না থাকে, যদি কোনো কমন গ্রাউন্ড না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আনসার তুমি 0 বলে দিবা। বাট কমন গ্রাউন্ড থাকলে অবশ্যই এখানে কিন্তু ভ্যালু একটা হবে, এখানে কিন্তু সেটা 0 হবে না। আচ্ছা, আরেকটা ঘটনাও কিন্তু হতে পারে এক্ষেত্রে। কীরকম ঘটনা আমি চলো তোমাকে দেখাই আসো। ধরো এই যে নেটওয়ার্ক 1 চিন্তা করি আমরা এখানে, আবার এখানে ধরো এটা নেটওয়ার্ক 2 চিন্তা করি আমরা এখানে। তারপর ধরো এই দুটাকে তুমি এখানে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করছো, আবার এটাকে তুমি এখানে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করছো। ঠিক আছে? ওকে। তাহলে এবার দেখো, এইবার যদি এখানে আই লেভেলের কারেন্ট বের হয়, তাহলে এখানে কিন্তু সেম আই কারেন্টটা প্রবেশ করবে। এটাও যে কেসিএল এর কারণে, বুঝছো? সো হোপফুলি কনসেপ্টটা সবাই এখানে বুঝতে পারছি আমরা, কারো এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এটা তো গেলো আমার কেসিএল এর কাহিনী। আমাদের কেসিএল এখানেই শেষ হচ্ছে। কেসিএল নিয়ে মোটামুটি আমরা ম্যাথ তো অনেকগুলোই করবো, বাট আইডিয়াটা তোমাকে দিয়ে রাখলাম কী আসলে হয় এখানে। দেখো আরেকবার এটা একটু আমি একবার রিভাইজ করাই। এখানে কারেন্টটা 0 এম্পিয়ার কেন হবে? কারণ এখানে কোনো কারেন্ট প্রবেশ করতেছে না, এখানেও কোনো কারেন্ট প্রবেশ করতেছে না বা বের হচ্ছে না, তাহলে আলটিমেটলি এখান থেকে কোনো কারেন্ট বের হবে না। আচ্ছা, এখানে যদি কমন গ্রাউন্ড থাকে, সেই ক্ষেত্রে কী হবে? কমন গ্রাউন্ড থাকলে এখানে যদি কারেন্ট প্রবেশ করে, ওই কারেন্ট এখানে বের হচ্ছে, তাহলে অবশ্যই এখানেও সেম লেভেলের একটা কারেন্ট থাকবে। এটা হচ্ছে ব্যাপার সেবার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমরা আলোচনা করবো এখন কেভিএল নিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমার বলি, কেসিএল আছে না, সেটা কোন নীতির উপর কাজ করে? চার্জের সংরক্ষণশীলতা নীতির উপর কাজ করে, কনজারভেশন অফ চার্জ। তাহলে কেসিএলটা কিসের উপর কাজ করে? কনজারভেশন অফ চার্জের উপর কাজ করে। এক সেকেন্ড, তাহলে কেসিএলটা কিসের উপর কাজ করবে? কেসিএল কাজ করবে, কেসিএল
এটা কাজ করে কনজারভেশন অফ চার্জের উপর, কারণ কোনো নোডে কোনো চার্জ সংরক্ষিত থাকতেছে না, কনজারভেশন অফ চার্জের উপর। আর দেখবা যে কেভিএল সেটা কাজ করে কনজারভেশন অফ এনার্জির উপর। কেভিএল কার উপর কাজ করে, কিসের ভিত্তিতে কাজ করে? কনজারভেশন অফ এনার্জির উপর ভিত্তি করে কাজ করে। আচ্ছা, কনজারভেশন অফ এনার্জি, ওকে। আচ্ছা, তাহলে এটা একটু আমরা মনে রাখবো, এগুলো তোমরা পড়ে আসছো যদিও, তো আমি তোমাকে দেখাই দিলাম। এবার আসলে কেভিএলটা আলোচনা করি। কেভিএল কি বলে? কেভিএল বলে হচ্ছে তুমি একটা তোমার যে ক্লোজ সার্কিট, সেই সার্কিটে যতটুকু পাওয়ার সাপ্লাই হবে বা যতটুকু ভোল্টেজ সাপ্লাই হবে, ঠিক ততটুকুই পাওয়ারটা অ্যাবজর্ব হয়ে যাবে বা ভোল্টেজটা অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে টোটাল নেট ভোল্টেজ কত হবে? এটা একটা ক্লোজ লুপে নেট ভোল্টেজ হবে 0 ভোল্টেজ। এটাই হচ্ছে তোমার কেভিএল। তাহলে কেভিএল কি বলে? ধরো তোমার একটা ক্লোজ সার্কিট যদি এখানে তুমি নাও, ধরো কথার কথা যদি তুমি এখানে একটা ক্লোজ সার্কিটকে নাও, কেমন? এখানে যদি একটা ক্লোজ সার্কিটকে তুমি নাও, ধরো এটা তোমার ক্লোজ সার্কিট নিয়ে এখানে ধরো তুমি একটা সোর্স কানেক্ট করতেছো, ওকে, এটা তোমার সোর্স ধরা যাক, ঠিক আছে, এটা ধরা যাক তোমার সোর্স। হ্যাঁ, এটা যদি তোমার সোর্স হয়ে থাকে, সোর্স ধরো এটা সার্টেন একটা ভোল্টেজ সাপ্লাই করতেছে, এক সেকেন্ড, এটাই থাকুক, সমস্যা নাই। ধরা যাক এখানে একটা প্লাস মাইনাস একটা ভিএস ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। তো এখানে ধরো তুমি একটা রেজিস্ট্যান্স নাও, আমরা এগুলো ডিটেলস আলোচনা করবো, অনেক প্রবলেমও আমরা সলভ করবো, টেনশন নেওয়ার দরকার নাই। ধরো এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে R1, এখানে যদি রেজিস্ট্যান্স থাকে একটা R2, ধরো এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে V1, এই ভোল্টেজটা লিখি V1, আর এখানে ধরা যাক ভোল্টেজ ড্রপ হয়েছে V2 পরিমাণের। তাহলে সেই ক্ষেত্রে যতটুকু ভোল্টেজ সাপ্লাই হয়েছে, তাহলে সামেশন অফ ক্লোজ লুপে সামেশন অফ ভি কত হবে? সামেশন অফ ভি হবে 0। তার মানে যতটুকু ভোল্টেজ সাপ্লাই হয়েছে সবটুকু খরচ হয়ে গেছে, তার মানে V1 প্লাস V2 হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার কেভিএল। সহজ বাংলা যদি বলি, আমরা যখন ম্যাশ অ্যানালাইসিস করব তখন আমরা ইন ডিটেলস এগুলো নিয়ে পড়ার চেষ্টা করব। আশা করি কেসিএল কেভিএলটা আমরা বুঝতে পারছি সবাই। তাহলে এইবার ছোট করে আমরা একটু করে দুটো জিনিস শিখে ফেলি আসো চটপট করে, যেগুলো আমরা ইন্টারে পড়ে আসছি। আমি জাস্ট প্রমাণ করবো না, আমি জাস্ট তোমাকে দেখাই দিব সিম্পলি একটু করে। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। ছোটো করে একটু করে দেখাই দিই, কারণ এটা এইখানে আমাদের লাগবে। একটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল, এক সেকেন্ড, ভোল্টেজ ডিভাইডার রুল, আর একটা হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার রুল। এটা আমি দেখাই দিই একটু করে, আসো। তো ভোল্টেজ ডিভাইডার রুল কী জিনিস চলো দেখাই আসো। ধরো তুমি এখানে একটা ক্লোজ সার্কিট নাও, ওকে, এটা হচ্ছে আমাদের একটা সার্কিট নেওয়ার পরে ধরো যাক এখানে আমি একটা রেজিস্ট্যান্স চিন্তা করি, হ্যাঁ, আর এখানে ধরো তুমি একটা ভোল্টেজ সোর্স চিন্তা করো, ঠিক আছে। ধরো যাক এটা আমাদের একটা ভোল্টেজ সোর্স, আর এই জায়গায় ধরো আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় ধরো আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, এটা ধরো R2, এটা ধরো যাক R1, ওকে। তাহলে আমার এখানে এটা ধরো যাক প্লাস মাইনাস ভিএস দিলাম, তাহলে এখানে ধরো যাক ভোল্টেজ ড্রপ হবে V1 পরিমাণ, এখানে ধরো ভোল্টেজ ড্রপ হবে V2 পরিমাণ। তো V1 এর সেই ক্ষেত্রে সূত্র কি হয়? V1 এর সূত্র হবে সেই ক্ষেত্রে, আমি ইন জেনারেল সূত্রটা লিখে দিই। শুধু সবসময় তো দুইটা রোধ থাকবে তা না, একাধিক রোধও হইতে পারে। সেই ক্ষেত্রে হবে R1 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট ইন্টু মাদার ভোল্টেজ ভিএস, মানে যেটা মূল ভোল্টেজ, কেমন? আর এটাকে চাইলে তুমি কি লিখতে পারো বলো তো? এখানে এটাকে চাইলে লেখা যায় R1, এখানে লেখা যায় R1, এখানে লেখা যায় R1 প্লাস R2 ইন্টু হচ্ছে ভিএস। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল। কোত্থেকে আসছে আমি আর প্রমাণ করতেছি না, এগুলো তুমি ইন্টারে পড়ে আসছো। আচ্ছা, সেইভাবে তুমি চাইলে V2 কে কি লিখতে পারো? V2 কে তুমি এই সূত্রটা লিখতে পারো। এখানে জাস্ট R1 এর জায়গায় কি বসবে এখানে বলো তো? R2 বসবে। আর এখানে তুমি কি লিখতে পারো সেই ক্ষেত্রে? এই জাস্ট R1 এর জায়গায় R2 বসবে, বুঝছো? R1 এর জায়গায় কি বসবে? R2টা বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল।
আচ্ছা, এরপর একটা আছে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল কি জিনিস, চলো এটা একটু দেখে দিয়ে আসো। কারেন্ট ডিভাইডার রুল এখন তাহলে আমরা ডিসকাস করবো এখানে কারেন্ট ডিভাইডার রুলটা। কারেন্ট ডিভাইডার রুল, ওকে। কারেন্ট ডিভাইডার রুলে কি হয়, অনেকগুলো রোধ প্যারালালি থাকে। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, পরে আমি ওই যে সূত্র তো লিখে দিব অবশ্যই, মাল্টিপল হলে কি হবে। ধরো এখানে একটা, হ্যাঁ, তারপর ধরা যাক এখানে একটা ভোল্টেজ সোর্স হইতে পারে, কারেন্ট সোর্স হইতে পারে, কোনো সমস্যা নেই। আমি কারেন্ট সোর্স দিয়ে দেখাই। ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট সোর্স, এখানে আইএস পরিমাণ কারেন্ট এখানে বের হচ্ছে। আর এখানে দুটো রেজিস্ট্যান্স আছে আমার, একটা রেজিস্ট্যান্স আমার এখানে, একটা রেজিস্ট্যান্স আমার এখানে, ওকে। সো চলো এঁকে ফেলে আসো। এটা একটা রেজিস্ট্যান্স, এটা R1, এটা একটা রেজিস্ট্যান্স, ধর এটা হচ্ছে R2। এখন আইএস কারেন্ট এখানে গেছে, এই জায়গায় যাওয়ার পরে এখানে ধরা যাক আসছে I1 কারেন্ট, এই জায়গায় ধরো আসছে I2 কারেন্ট। তো সেই ক্ষেত্রে একটা জিনিস আমাকে বলো তো, প্যারালালের ক্ষেত্রে 1/R ইকুইভ্যালেন্ট কী হয়ে থাকে প্যারালালের ক্ষেত্রে? এটা ইকুয়াল টু হয়ে থাকে 1/R1 প্লাস 1/R2 প্লাস এভাবে করে 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 যতগুলো আছে আর n পর্যন্ত, তাই না? যদি n সংখ্যক তোমার এখানে রোধ থাকে, তো এখানে সূত্র কী হবে তাহলে? I1 এর সূত্র। ওইখানে কি V1 এর বেলায় R1টা উপরে দিছিল না, এখানে হবে I1 ইকুয়াল টু, যখন লিখবা R1টা দিবা নিচে, আর ইকুইভ্যালেন্টকে লিখবা এখানে উপরে, আর এখানে হবে IS। সেইভাবে তুমি যখন I2 বের করবা, এটা তখনই কাজে লাগবে যদি তুমি মাল্টিপল রোধকে নাও। সিঙ্গেল দুইটা রোধ থাকলে তো শর্টকাট আছেই, এখানে তখন R2কে বসাবা, এখানে তখন আর ইকুইভ্যালেন্ট বসাবা, এখানে IS বসাবা। আর যদি দুইটা রোধের জন্য শর্টকাটটা কি, আর ইকুইভ্যালেন্টকে কি লিখতে পারো, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তখন R1 R1 কাটা যাবে, উপরে থাকবে তোমার সেই ক্ষেত্রে R2, উপরে থাকবে কত R2, নিচে থাকবে হচ্ছে R1 প্লাস R2 ইন্টু IS। আর এখানে যদি দেখতে চাও তাহলে এখানে কি হবে, এখানে উপরে থাকবে R1 প্লাস R2, এখানে হবে IS। মানে দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে যখন তুমি ভোল্টেজ ডিভাইডার রুল পড়বা, সেই ক্ষেত্রে যদি দুইটা রোধ থাকে সিরিজে, সেই ক্ষেত্রে V1 বসালে এখানে R1, V2 বসালে এখানে R2। আর যদি প্যারালালে দুইটা রোধ থাকে তাহলে I1 বসালে এখানে R2, আর I2 বসালে এখানে R1 হবে। এটা হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো রুল পড়ে ফেলছি, তাহলে এখন আমরা ম্যাথ করতে প্রস্তুত। তাহলে চলো আমরা প্রথমে এই ম্যাথটা দিয়ে এখানে চলো আমরা শুরু করি। আসো দেখো, প্রথমে আমাকে কী বলতেছে, ডিটারমাইন V0 অ্যান্ড I ইন দ্য সার্কিট শো ইন ফিগার। আচ্ছা, তাহলে এখানে আমাকে কী বের করতে বসছে? V0 বের করতে বসছে, এই যে V0 বের করতে বসছে, এবং আইটা বের করতে বসছে। তো ওদিকে আগে আইডেন্টিফাই করে ফেলি, এটা হচ্ছে আমার I, আর V0টা কোনটা? V0 হচ্ছে আমার এটা। তাহলে এই V0 এর ভ্যালু কত হবে আর I এর ভ্যালু কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এটাই তাহলে KVL দিয়ে খুব সহজেই আসলে কি করে ফেলতে পারি বলো তো? সমাধান করে ফেলতে পারি। কিভাবে চলো আমরা তোমাকে দেখাই। KVL তোমরা এই যে আমরা যদি এখানে কি করি, আমরা ধরে নিচ্ছি, ধরো একটা কারেন্ট যাবে, সেটা I যাবে এদিক দিয়ে, আমি যেটা সবুজ কালার দিয়ে দেখাই আসো এটাকে, এটা ধরে নিচ্ছে কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করবে, সেটা হচ্ছে আমাদের I কারেন্ট। I কারেন্ট অবশ্য দেওয়াই আছে, এই যে I কারেন্ট এখানে দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কি আমাকে তোমরা বলতে পারবা V0 এর ভ্যালুটা কত হবে? V0 এর ভ্যালু কত হবে দেখো তো, এই যে ভালো করে লক্ষ্য করে দেখো V0 এর ভ্যালু কত হবে। V0 যেটা আছে, V0 কিন্তু এখানে মাইনাস দাও, এখানে প্লাস দাও, তার মানে I কিন্তু এদিকে যাচ্ছে, I কিন্তু এদিকে আসতেছে। তাহলে আমাদের এখানে যদি আমি V0 বের করতে চাই, সলিউশন, আমরা যদি এখানে কি বের করতে চাই, V0টা যদি বের করতে চাই, সেটা কত হবে? I ইন্টু আর, আমরা জানি ওহমের সূত্র থেকে IR হয়ে থাকে। তো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, প্লাস যদি এখানে থাকতো তাহলে শুধু I ইন্টু 6 লিখে দিলেই হইতো, বাট এখানে কিন্তু মাইনাস, এখানে কিন্তু কি মাইনাস, তাহলে কী করতে হবে এখানে আমার মাইনাস I লিখতে হবে, কারণ মাইনাস আইতে মাইনাসের কারেন্ট প্রবেশ করতেছে ইন্টু 6, তাহলে V0 মানে কিন্তু -6I। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? V0 মানে কত? -6I। খেয়াল করো কেন -6I হয়েছে, এই যে দেখো এটা কিন্তু মাইনাস,
আর আইটা কিন্তু এই যে আই সেটা কিন্তু মাইনাসে প্রবেশ করতেছে। যদি আইটা যদি প্লাসে প্রবেশ করতো তাহলে লিখতা 6i, বা যেহেতু মাইনাসে প্রবেশ করতেছে তাই কিন্তু -6i। হোপফুলি এটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই সার্কিটটাকে আমরা যদি রিড্র করার তো দরকার নাই, তুমি চাইলে এখান থেকে স্টার্ট করে কেভিএল অ্যাপ্লাই করতে থাকো। আচ্ছা রিড্র করি আসো একবার, কেমন সার্কিটটাকে চলে রিড্র করি। রিড্রোর জন্য আমরা যে কাজটা করবো, ধরা যাক একটা সেকেন্ড, রিড্রো যদি করতে চাই আমি তোমাকে চলো একটা কাজ করি, এটা আমি মুছে দিই, একটু করে আসো। তো আমি এখানে এনে অ্যানালাইসিস করে আসি, কোয়েশনটা এখানে থাকুক কোয়েশনের মতো। ওকে, তাহলে আমি স্ক্রিনশট নিতে পারি এখানে। হ্যাঁ, ঠিক আছে, এবার চলো অ্যানালাইসিসটা আমরা করি আসো। ওকে, দেখো এদিকে আই প্রবেশ করতেছে, তাহলে এটা প্লাস দিব, এটা মাইনাস দিব। এখানে তাহলে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে বলো তো? এখানে ভোল্টেজ ড্রপ হবে 4i পরিমাণ, কারণ এখানে রোধ হচ্ছে 4, কারেন্ট হচ্ছে i। তুমি ভিনোট মানে কত পাইছো? -6i পাইছো। তাহলে এখানে ভিনোট যদি -6i বসাও তাহলে এই ভ্যালুটা কত আসবে? -12i আসবে না? দেখো তো, কারণ 2 ইন্টু ভিনোট, ভিনোট মানে হচ্ছে -6i, তাহলে এই ভ্যালুটা কত আসবে? -12i আসবে। এটা 4। এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে? এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিনোট পরিমাণ। আর ভিনোট মানে কত হয়ে থাকে বলো তো? ভিনোট মানে হয়ে থাকে, তাহলে এই ভোল্টেজটা হবে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এই ভোল্টেজ হচ্ছে 6i। ঠিক আছে, এটা হচ্ছে সরি -6i। এই ভোল্টেজটা কত? -6i। ভিনোটটা যেটা আর কি, কেমন আছে? ভিনোটে যেটা ভিনোট থাকুক, সমস্যা নেই। আচ্ছা চলো আমরা এখানে তাহলে কেভিএল ইউজ করি আসো। তাহলে আমরা এই জায়গাটায় তাহলে কি ইউজ করবো? কেভিএল ইউজ করবো। তাহলে আমরা চলো একটা কাজ করি, এখানে একটু করে চলো এটাকে দাগ দিয়ে দিই। হ্যাঁ, আমি তাহলে চলো এখানে কেভিএল ইউজ করি আসো। তাহলে কেভিএল ইউজ করা মানে হচ্ছে সামেশন অফ ভি কত হবে? সামেশন অফ ভি হবে 0। সামেশন অফ ভি ইকুয়াল টু হবে 0। আমরা এই জায়গা থেকে শুরু করতেছি। তাহলে ফার্স্টে পাচ্ছি প্লাস প্লাস, এখানে তাহলে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে? 4i পরিমাণে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 4i। একটু দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু করে কেন জানি বাইরে কে টক করতেছি দেখি। এক্সট্রিমলি সরি ভাই, মানে একটা প্রোডাক্ট আসছিল তো, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, দেখো যেখানে ছিলাম আমরা, তাহলে এখন এখান থেকে দেখো প্লাসে পাচ্ছ ফার্স্টে 4i, পর আবার প্লাসের দেখা পাচ্ছ, বাট এই ভ্যালুটা কত? -12i। কেমন? অথবা তুমি চাইলে একটা কাজ করতে পারো, প্লাস আগে 2 ভিনোট লিখো, সমস্যা নেই, পরে বসেও তোমার যদি ইচ্ছা করে। তারপরে +4, তারপরে এখানে +4, কারণ এখানে তার নিচে নামতেছ প্লাস, প্লাসের দেখা পাচ্ছ 4, এখানে নিচে নামো মাইনাসের দেখা পাচ্ছ ভিনোট, তাহলে -v0। পর আবার যাচ্ছ মাইনাসের দেখা পাচ্ছ, সেটা হচ্ছে 12, তাহলে -12 = 0। তাহলে এখন দেখো এখানে কত আসবে? এখানে আসবে 4i, তারপরে v0 থেকে 2 v0 থেকে চলে গেলে এটা +v0 থাকবে। এখানে তাহলে কত হয়ে যাবে? এটা -8 হবে, তাহলে এই পাশে গেলে সেটা +8 হয়ে যাবে। আচ্ছা এবার চলো ভ্যালু বসাই দিয়ে আসো। তাহলে 4i থাকুক, v0 মানে কত? -6i, আর ইকুয়ালটা থাকতেছে 8। তাহলে এখানে -2i ইকুয়ালটা থাকতেছে 8,
তাহলে আই ইকুয়াল কত থাকতেছে বলো তো এখানে -4। তাহলে এখানে আয়ের ভ্যালু কতটুকু? আয়ের ভ্যালু হচ্ছে -4 অ্যাম্পিয়ার। বাট আমাদের কি কোথাও এখানে ভুল হয়েছে, কোথাও কারেকশন করতে হবে, একটু দেখি তো চেক করে আমি এখানে ক্যালকুলেশনটা দেখি ঠিক আছে কিনা। এখানে 4 হোম ছিল, তাহলে 4i ছিল 2v0, তাহলে +4 -v0 প্লাস তারপরে -12, তাহলে কত হইল 4i 2v0 থেকে v0 চলে গেলে v0 থাকে, তারপর হচ্ছে যে এখানে 4 থেকে এটা -8, 8টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 4i হইলো, এখানে v0 মানে কত -6i, তাহলে এটা হলো -2i হয়ে গেছে, তাহলে -2i, হ্যাঁ ঠিকই তো আছে। বাট আমার এখানে আনসার দেওয়া হচ্ছে যে i ইকুয়াল টু -8 দেওয়া, কেন আমি একটু চেক করে দেখি, দাঁড়াও একটু আমি চেক করে দেখি। না ঠিকই আছে, তোমরা একটু তাহলে চেক করে দেখবা কেমন। আমার এখানে বইয়ে যদিও -8 অ্যাম্পিয়ার দাও, বাট আই ইকুয়াল টু আমার আসছে -4, একটু তাহলে তোমরা চেক করে দেখিও, তো তোমরা চেক করে দেখলে আসলে পারবা। আচ্ছা, আর v0টা তাহলে কত, এখানে v0 হচ্ছে তাহলে -6i, তাহলে এখানে বসাই দাও, তাহলে v0 ইকুয়াল টু -6 আর আই কত -4, তাহলে এটা হবে 24 ভোল্ট হবে। ঠিক আছে, এটা কত হবে 24 ভোল্ট হবে। হোপফুলি সবাই বুঝতে পারছি এটা। একটু তাহলে আনসারটা চেক করে দেখবা, নিজেরা একটু চেক করে দেখবা। আমার এখানে কেন জানি বইয়ে আনসার দেওয়া একটু ডিফারেন্ট, একটু তাহলে তোমরা চেক করে দেখিও, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্গে চলে যাই। নেক্সট অঙ্গে বলতেছে ফাইন্ড v0 অ্যান্ড i0 ইন দ্য সার্কিট অফ ফিগার এত। আচ্ছা, তার মানে এই সার্কিটটা তবে কি বের করতে বলতেছে, এই v0 এবং i0টা কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলতেছে। ওকে চলো বের করি আসো। একটা জিনিস দেখো, এখানে এই যে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই ভোল্টেজটা কতটুকু দেওয়া আছে কোয়েশ্চনে, v0 দেওয়া আছে, তাহলে এই প্রান্ত এবং এই প্রান্ত এটা ভোল্টেজ v0 হবে, আর এই প্রান্ত এবং এই প্রান্ত এটার ভোল্টেজ কত হবে বলো তো, v0ই হবে। তার মানে এটা যদি প্লাস ধরি, এটা যদি মাইনাস ধরি, তাহলে এটা v0ই হবে। বুঝতে পারছো জিনিসটা? আবার এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স v0ই হবে। ওকে, বুঝতে পারতেছি আমরা সবাই। তাহলে এখন আমি v0 ইকুয়াল তাহলে কি লিখতে পারি, i0 × 2 লিখতে পারি না এখান থেকে। তাহলে যে আমি সলিউশন যদি লিখতে চাই, আমি যদি ওহমের সূত্র ইউজ করি কোন জায়গায়, এই জায়গাটা যদি ওহমের সূত্র ইউজ করি, তাহলে v0 ইকুয়াল লিখতে পারি i0 × 2। তাহলে v0 ইকুয়াল টু কত, v0 ইকুয়াল হচ্ছে i0 × 2 হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমি এটা আবার যদি দেখি যে আমার ভুল হয়েছে, আমি নেক্সট দিন এটা আরেকবার করাই দিব ক্লাসে, বাট আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, একটু তোমার ক্যালকুলেশনটা চেক করে দেখিও, প্রসেস তো বুঝতে পারছো সবাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা i0 × 2 পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। ওকে, এবার আসো যাই। এইবার একটা জিনিস দেখো তো, আমরা চাইলে এই লাইন বরাবর KCL অ্যাপ্লাই করতে পারি না, এটা তাহলে সিঙ্গেল নোট। এই লাইন বরাবর কি অ্যাপ্লাই করতে পারি বলতে, KCL অ্যাপ্লাই করতে পারি। কীভাবে? এখানে 9 অ্যাম্পিয়ার প্রবেশ করতেছে, এখানে i0 কারেন্ট বের হচ্ছে, এখান থেকে i0/4 কারেন্ট বের হচ্ছে, আর এখান থেকে কতটুকু, এখানে কতটুকু কারেন্ট বের হচ্ছে কেউ বলতে পারবা? এখানে ভোল্টেজ হচ্ছে v0, কারেন্ট হচ্ছে যে রোধ হচ্ছে r 8, তাহলে i মানে কত v/r, তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট বের হবে, v0/8 কারেন্ট এখান থেকে বের হবে। তাহলে এখান থেকে যদি আমি কারেন্ট বের হওয়াটা বের করতে চাই, এই কারেন্টটা, তাহলে সেটা কত হবে, অ্যাকচুয়ালি v0/8 হবে। বুঝতে পারছো? v0 কত হবে বলতে, এখানে 8 হবে, কারণ ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে v0 আর কারেন্ট হচ্ছে এখানে 8। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যদি এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আপনি কীভাবে বুঝতেছেন এই কারেন্টটা নিচের দিকে যাবে, উপরে তো যেতে পারতো। দেখো এটা রোদ না, রোদে কী হয়, পাওয়ার অ্যাবজর্ব হয়, তাহলে এটা প্লাস দিয়ে কারেন্ট প্রবেশ করে, তাই প্লাস উপরে, তাই কারেন্টটা এখান থেকে আসবে। যদি উপর দিয়ে যেত তাহলে তো মাইনাসে কারেন্ট প্রবেশ করতো, বাট রোদ তো পাওয়ার সাপ্লাই করে না, রোদে প্লাস দিয়ে কারেন্ট প্রবেশ করে। ওকে, যাই হোক, দেখো তাহলে এখন আমি যদি এখানে যদি KCL অ্যাপ্লাই করতে চাই, কেমন, তাহলে KCL অ্যাপ্লাই করলে কি আসবে, প্রবেশ করতেছে 9, তাহলে 9টাকে যদি আমরা প্রবেশ করতে, শুধু 9ই কিন্তু প্রবেশ করতেছে, বাকিরা বের হচ্ছে। 9 ইকুয়াল টু কত হবে, i0, তারপরে প্লাস i0/4 আর প্লাস v0/8। ওকে, এবার তো v0 এবং i0 এর মধ্যে সম্পর্ক আছেই, তাহলে v0 মানে কত, i0 × 2, তাহলে এখান থেকে 9 ইকুয়াল টু পাচ্ছি তাহলে i0 প্লাস i0/4 প্লাস v0 মানে হচ্ছে i0 × 2 ডিভাইডেড বাই হচ্ছে 8। তাহলে এখন এখানে আমরা বের করে ফেলি i0 তাহলে কত আসবে, দেখো তাহলে এখানে কত আসবে, 1 প্লাস 1/4 প্লাস 1/4, তাহলে 3/2 i0 ইকুয়াল টু এত। তাহলে এটাকে ইনভার্স করবো, ইন্টু 9 দিয়ে গুণ করে দিব। তাহলে i0 আসছে আমার কাছে এখানে 6 অ্যাম্পিয়ার। i0 কত আসছে আমার কাছে এখানে, 6 অ্যাম্পিয়ার আসছে। দেখি আমার কাছে আনসার আছে, হ্যাঁ 6 অ্যাম্পিয়ারই কারেক্ট আনসার।
তাহলে আই নট চলে আসছে আমার কাছে কতটুকু 6 অ্যাম্পিয়ার। আর এখন তুমি তাহলে এখানে ইজিলি কী বের করে ফেলতে পারবা, ভি নটটা বের করে ফেলতে পারবা। ভি নট তাহলে কত হবে, আই নট ইন্টু 2, তাহলে ভি নট ইকুয়াল টু হবে আই নট মানে 6 ইন্টু 2, তাহলে হবে 12 ভোল্ট হবে। হোপফুলি আমরা এটাও বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো নেক্সটে বলছে ফাইন্ড দ্য কারেন্টস অ্যান্ড ভোল্টেজ ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। মানে এই সার্কিটে কিছু কারেন্ট দেওয়া আছে I1 I2 I3 এবং কিছু ভোল্টেজ দেওয়া আছে V1 V2 V3, এগুলো প্রত্যেকটার ভ্যালু বের করতে বলছে তোমাকে। কেমন? তো আমরা এখানে কি করতে পারি বলো তো, এই যে KVL ইউজ করে আমরা কিন্তু ইজিলি এটা বের করে ফেলতে পারি। আচ্ছা, KVL তো ইউজ করবো, বাট এটা তো ম্যাশ অ্যানালাইসিসের পড়া। ম্যাশ অ্যানালাইসিস তোমাদেরকে এখনো পড়ায়নি, ম্যাশ অ্যানালাইসিস তোমাদেরকে এখনো পড়ানো হয়নি। KVL তো সেটা সহজেই বের করা যাবে, বাট ম্যাশ অ্যানালাইসিস তোমাকে পড়ায়নি। তাহলে এটি স্কিপ করি আমরা এই কোয়েশনটা, কারণ আমরা ওই যে ম্যাশ অ্যানালাইসিসটা পড়ানোর পরেই এই অঙ্কটা আমরা খুব সহজে আসলে কী করতে পারবো, সলভ করতে পারবো। এটা আবার তো স্কিপ করি আমরা, ঠিক আছে। আচ্ছা চলো আমরা এই অঙ্কটা দেখি। এই অঙ্ক বলতেছে কি, যে দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড দ্য টার্মিনাল কারেন্ট ওয়ার মেজার্ড অন দ্য ডিভাইস শোন ইন ফিগার এ অ্যান্ড দ্য ভ্যালুস অফ VT অ্যান্ড IT আর টেবুলেটেড ইন ফিগার বি। দেখো আমি তোমাকে বলতেছি কি, এখানে দেখো, চলো আমি কোয়েশ্চেনটা তোমাকে বুঝাই বলি। এখানে তোমার কোয়েশ্চেনে একটা ডিভাইস দেওয়া আছে, সেই ডিভাইসের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে VT, আর এখানে ডিভাইস থেকে কারেন্ট বের হচ্ছে IT। এখন এই VT আর ITর ভ্যালুর একটা ছক তোমাকে দেওয়া আছে। তো তোমার কোয়েশ্চেন করছে ফার্স্টে কনস্ট্রাক্ট এ সার্কিট মডেল অফ দ্য ডিভাইস, মানে ডিভাইসটাতে আসলে কী কী আছে বা ডিভাইসটা কীরকম হবে সেটা তোমাকে ডিজাইন করতে বসছে এই ভ্যালুগুলোর দিকে তাকায়, এই ভ্যালুগুলোর দিকে তাকায়। তো চলো আমরা সলভ করার চেষ্টা করি। আসো এটাকে কীভাবে সলভ করবো আমি তোমাকে চলো দেখাচ্ছি। আমি একটা কাজ করি, মূল সামারিটাকে আমি এখানে নিয়ে আসি। আসো সলিউশনে, এটা এ নাম্বার সলিউশন, আমি মূল সামারিটাকে এখানে নিয়ে আসি। মূল সামারি হচ্ছে আমার কাছে এখানে একটা ডিভাইস আছে, আমার কাছে এখানে একটা ডিভাইস আছে। এই ডিভাইসে যে কোনো কিছু থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে, ভোল্টেজ সোর্স থাকতে পারে, কেমন কারেন্ট সোর্স থাকতে পারে, যে কোনো কিছু এখানে থাকতে পারে, ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, তারপর এখন এটার উপরে একটা টার্মিনাল বের করা আছে আর নিচে একটা টার্মিনাল বের করা আছে ডিভাইসের, ঠিক আছে, ওকে। তারপর এবার দেখো তাহলে আর কি দেওয়া আছে, এই দুই টার্মিনালের ভোল্টেজটা দেওয়া আছে কত, VT, আর এখানে কতটুকু কারেন্ট বের হচ্ছে, IT কারেন্ট বের হচ্ছে। একটা কাজ করে এটাকে সামান্য নিচে নিয়ে আসি। আসো এখানে কতটুকু কারেন্ট বের হচ্ছে, IT এই কারেন্ট এখান থেকে বের হচ্ছে। আর এটা তোমাকে ছক দেওয়া আছে, সেই ছকটা হচ্ছে VT এবং ITর ভ্যালুর একটা ছক দেওয়া আছে। তো ছকটাকে লেখার দরকার আছে, আচ্ছা লিখে আসো, সমস্যা নেই। VT এবং ITর একটা ছক তোমাকে দেওয়া আছে, তিনটা ভ্যালু মনে না, তাহলে এখানে 1 দিলাম, হ্যাঁ ওকে। ভ্যালুগুলো দেখে আসো কত কত, VT এবং IT, এখানে দেওয়া VT ভ্যালু, এখানে দেওয়া IT ভ্যালু। VTর ভ্যালু যদি 30 হয় IT হচ্ছে 0, এটা যদি 30 হয় এটা হবে 0, এটা যদি 15 হয় তাহলে এটা হবে 3, আর এটা যদি কত হয় 0 হয় এটা হবে 6। তাহলে এটাকে আমি চাইলে একটা গ্রাফের মাধ্যমে কিন্তু আঁকতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। কীভাবে দেখো, এটা গ্রাফের মাধ্যমে জিনিসটাকে আমি আঁকতে পারি, দেখো, এবং এটা সরল রেখা হবে, আমার যতটুকু মনে হচ্ছে এটা সরল রেখা হবে। দেখো কিভাবে, দেখো আমি যদি এখানে যদি VTকে দিই আর এখানে এক্স এক্সিসে ধরো আমি ITকে দিলাম, ওকে। দেখো তো IT ভ্যালু যখন 0, VT ভ্যালু তখন 30, এটা যখন আমার এই VT ভ্যালু 0 তখন IT ভ্যালু আবার 6, তাহলে এই ভ্যালুটা ধরো। তাহলে এখন আমি তাহলে সরল রেখা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার সরল রেখা, ঠিক আছে। দাঁড়াও, ওকে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরল রেখা। আর যখন আমার IT ভ্যালু 3 তখন আমার এই ভ্যালুটা হচ্ছে এখানে 15 কোথাও আছে, সমস্যা নেই। এটা হচ্ছে আমার মূলত গ্রাফ। তাহলে এই ভ্যালুটা কত, এটা হচ্ছে 6,0, এই ভ্যালুটা কত, এটা হচ্ছে যে 0,30, ওকে। আর তুমি চাইলে এটা বের করতে পারো, এই যে এখানে যেটা আছে এটা তাহলে বের করতে পারো। এখানে এটা 3, এটা এখানে 15 ছিল, তাহলে এটা হচ্ছে 3,15, ওকে। আচ্ছা, এই সরল রেখার কি আমরা ইকুয়েশন বের করতে পারি? আমরা তো ইন্টারে সরল রেখা পড়ে আসছি, তাই না? খুব সহজ কিন্তু সরল রেখার ইকুয়েশন বের করা। 1 অক্ষের দিকে 6 করে গেছে,
ওয়াই অক্ষের দিকে এখানে 30 করে গেছে, তাহলে x/6 প্লাস y/30 ইকুয়াল টু কিন্তু 1। ওইভাবে আমরা কিন্তু ইজিলি চাইলে এখানে বের করে ফেলতে পারি। তাহলে চলো বের করি আসো, অথবা তুমি চাইলে y ইকুয়াল টু mx প্লাস c এটা দিয়েও বের করতে পারো, ওটা দিয়ে আরও বের করা মনে হয় সহজ হবে, কেমন তাই না? কারণ এখানে mটা কিন্তু নেগেটিভ হবে, তাহলে এখানে ঢাল কত হবে, চেঞ্জ অফ y, m কিন্তু নেগেটিভ হবে কারণ নিচের দিকে নামতেছে, চেঞ্জ অফ y হচ্ছে এখানে 30, সেখানে চেঞ্জ অফ x হচ্ছে 6, তাহলে এখানে আসবে -5। তাহলে এই সরলরেখার ইকুয়েশন মানে ডিভাইসটা যে টার্মিনাল ভোল্টেজ আর টার্মিনাল কারেন্টের যে সমীকরণ সেটা কী হবে, ইকুয়েশনটা এখানে কী হবে, মানে ডিভাইস এখানে কোন ইকুয়েশন মেনে চলতেছে। দেখো ডিভাইসের ইকুয়েশন হবে y এর দিকে তো আমি ভিটিকে দিলাম, y ইকুয়াল টু mx, m হচ্ছে কত এখানে -5, x কত it, আর প্লাস এখানে 30, কারণ প্লাস সি হয় না, সি মানে কি, সি মানে হচ্ছে y অক্ষের দিকে কতটুকু ছেদ করছে, y অক্ষের দিকে 30 গজ ছেদ করছে, তাহলে এটা হচ্ছে এরকম। আচ্ছা এটাকে চাইলে আমি কিন্তু একটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি যে ভিটি ইকুয়াল টু 30 মাইনাস 5 ইন্টু আইটি। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, তোমরা আমাকে কেউ বলতে পারবা কেউ, যদি এখানে আইটি কারেন্ট এখানে বের হয় তাহলে এখানে কতটুকু কারেন্ট প্রবেশ করবে বলো তো, যদি আইটি কারেন্টটা যদি এখান থেকে বের হয় তাহলে কতটুকু কারেন্ট এখানে প্রবেশ করবে, অ্যাকর্ডিং টু কেসিএল এখানে আইটি কারেন্টই প্রবেশ করবে, তাই না? ওকে, তাহলে ডিভাইসের মধ্যে আইটি কারেন্টটা যাচ্ছে, খুব ভালো কথা বুঝতে পারলাম আমরা। এর মানেটা কি, এটা এখানে একটা জিনিস দেখো, এই ইকুয়েশনটা দিকে একটু করে তাকাও, এটা হচ্ছে পুরো ডিভাইসের ইকুয়েশন, তাই না? মানে ডিভাইসের টার্মিনাল ভোল্টেজের ইকুয়েশন, টার্মিনাল ভোল্টেজ হচ্ছে এটা, তার মানে এখানে একটা 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে যেটা থেকে আইটি কারেন্ট বেরোচ্ছিল, আর তাহলে 5 আইটি ড্রপ হচ্ছে, কারণ এখানে মাইনাস দেওয়া, দেখো মাইনাস মানে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে 5 ইন্টু আইটি, তাহলে 5 কোথায় ভোল্টেজ ড্রপ হয়, রেজিস্টরে, সেই রেজিস্টরের ভ্যালু যদি 5 হয় তাহলে 5 ইন্টু আইটি হবে। তাহলে অ্যাকচুয়ালি এই ডিভাইসের মধ্যে কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে যার ভ্যালু হচ্ছে 30, আর যেখান থেকে আইটি কারেন্ট বেরোচ্ছে আর যেখানে একটা রেজিস্ট্যান্স আছে যেখানে যার ভ্যালু হচ্ছে 5। তাহলে অ্যাকচুয়ালি ডিভাইসটা কীরকম জানো, আমাকে ডিভাইস যদি ডিজাইন করতে বলছে, এক নম্বরে কী বলছে, সার্কিট ডিজাইন করো, তাহলে ডিভাইসটা অ্যাকচুয়ালি কীরকম দেখাই তোমাকে আমি, এটা যদি বড় করে আঁকি একটু করে, দেখো ডিভাইসটা হচ্ছে এরকম, এটাকে চলো একটু করে করে ফেলি, খুব মজার জিনিস দেখো, অ্যাকচুয়ালি তাহলে দেখো ডিভাইসটা কীরকম, তাহলে আমার এই যে ভোল্টেজটা, এটা এই দুই প্রান্তের ভোল্টেজ, এটা কতটুকু, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিটি, আর এখানে যদি তুমি যাও এখানে অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ সোর্স আছে যার ভ্যালু হচ্ছে 30, এখানে একটা রেজিস্টর আছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা রেজিস্টর আছে যার ভ্যালু হচ্ছে 5 ওহম, আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে প্লাস মাইনাস যার ভ্যালু হচ্ছে 30 ভোল্ট। দেখো এবার তুমি চাইলে, আর এখান থেকে কতটুকু কারেন্ট বেরোচ্ছিল, আইটি কারেন্ট, এটা দেখো আইটি কারেন্ট বেরোচ্ছিল, তাহলে 30 থেকে -5 আইটি ইকুয়াল টু ভিটি। তাহলে সমীকরণ থেকে আমরা কিন্তু কী বের করে ফেললাম, ডিভাইসের ফিগারটা কীরকম হবে সেটা আমরা এখানে বের করে ফেলতে পারছি। কাজ করতে পারি আমরা, এটাকে চলে এই পাশে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, আর এই লেখাটাকে চলে একটু এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? এবার আমাদের এটা সুন্দর দেখাচ্ছে। ওকে, আশা করি আমরা ম্যাথটা সবাই বুঝতে পারলাম কীভাবে আমরা অঙ্কটা সলভ করছি। এবার আমাকে সেকেন্ড কোয়েশ্চেন কী করছে, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের শেষ, দেখো এটা হচ্ছে আমাদের নাম্বারটা আমাদের এখানে শেষ। সেকেন্ড কোয়েশ্চেন বলতেছে ইউজিং দিস সার্কিট মডেল, মানে এই সার্কিটটাকে ডিজাইন করে প্রিডিক্ট দ্য পাওয়ার দিস ডিভাইস উইল ডেলিভার টু এ 10 ওহম রেজিস্টার। মানে এই যে এই সার্কিটটা এখানে যদি একটা 10 ওহম রেজিস্টারকে লাগাও তাহলে কী পরিমাণ পাওয়ার সে 10 ওহম রেজিস্টারটাকে সাপ্লাই করবে ডিভাইসটা, সেটাই তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। এটা তো খুব সোজা, চলো আমি তোমাকে করাই দিয়ে আসো। তার মানে কী দাঁড়াচ্ছিল আমাদের এখানে, দেখো আমি নাম্বারে কী পাইছি, তাহলে এটা আমরা বি সলভ করতেছি, তাহলে দেখো নাম্বার আমরা কী পাইছি এখানে, এই যে আমার ডিভাইস ছিল এখানে, এটা এই ডিভাইসের মধ্যে এই যে আমার এখানে দেখো একটা, আমি 10 ওহমের একটা রেজিস্টার লাগাবো, আর কিছুই না, কাজ করি, হ্যাঁ ওকে, তাহলে এখানে আমরা একটা 10 ওহমের একটা রেজিস্টার লাগাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী করবো, একটা 10 ওহমের একটা রেজিস্টার লাগাবো, এটা 10 ওহম। আচ্ছা, আর এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, এখানে একটা রেজিস্টার থাকবে, ওকে।
তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স আর আমাদের এখানে একটা রেজিস্টার। ওকে, তাহলে এটা ছিল আমাদের কতটুকু 5 ওহম, এটা ছিল আমাদের 5 ওহম, এটা হচ্ছে আমাদের 30 ভোল্ট। এখন আমাকে কোয়েশ্চেন করছে কি, কোয়েশ্চেন করতেছে প্রেডিক্ট দ্য পাওয়ার দিস ডিভাইস উইল ডেলিভার টু এ 10 ওহম রেজিস্টার, মানে এই 10 ওহম রেজিস্টারটা কী পরিমাণ পাওয়ার পাবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে পাওয়ার ইকুয়ালটি কী হয়ে থাকে, আই স্কোয়ার আর হয়ে থাকে। তাহলে আমি বের করতে হবে অ্যাকচুয়ালি কি এই কারেন্টটার ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে, আই স্কোয়ার ইন্টু আর। কারেন্ট কত হবে বলো তো এখানে, এটা একদম সোজা। এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ সাপ্লাই আসছে যে 30, তুমি যে আর এস বের করে ফেলো তাহলে তো হচ্ছে 30, নিচে থাকবে 5 আর এখানে আছে 10, তাহলে কারেন্ট আসবে এখানে 2 এম্পিয়ার। তাহলে এখানে পাওয়ার অ্যাবজর্বড বাই 10 ওহম রেজিস্টার, তাহলে এটা কত হবে দেখো, এটা তো খুব সহজে বের করে ফেলা যাবে। তাহলে পাওয়ার অফ 10 ওহম আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই কত এখানে, আই হচ্ছে 2 স্কোয়ার, আর কত, আর হচ্ছে 10, তাহলে 4, তাহলে এখানে হবে 40 ওয়াট হবে। তাহলে পাওয়ার কতটুকু অ্যাবজর্ব করলো এখানে বলো তো, 40 ওয়াট অ্যাবজর্ব করলো। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমরা ওয়াই ডেল্টা রাখ পর্যন্ত আজকে পড়ে ফেলি নাকি না, সিরিজ প্যারালাল রাখ পর্যন্ত পড়ে ফেলি। আজকে আমরা লাস্ট একটা ম্যাথ করবো, তারপর আমরা শেষ করে দিচ্ছি লেকচারটা, কেমন? ওকে, দেখো আমাদের প্রতিটা লেকচারই মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 বা 1 ঘন্টা 40, এর বেশি যাবে না, কেমন? দেখো এটা একটা অপ্যাম্প, বাট অপ্যাম্পটা আমরা সামনে কোন একটা কোর্সে পড়বো। ওই যে ইলেকট্রিক্যাল আমাদের সার্কিটের একটা কোর্স আসবে, যেখানে হচ্ছে আমরা তোমার ডায়োড, ট্রানজিস্টর, তারপরে তোমার মসফেট, তারপরে অপ্যাম্প, ওগুলো আমরা ডিল করবো, কেমন? ওকে, সো এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বাট এই ম্যাথটা আমরা ইজিলি সলভ করতে পারি কেসিএল এর কনসেপ্ট ইউজ করে। ডিটারমাইন দ্য আননোন কারেন্টস ইন দ্য নেটওয়ার্ক। আননোন কারেন্ট কোনটা কোনটা আছে এখানে দেখো, আননোন কারেন্ট একটা আছে এখানে I2, আর আরেকটা কোনটা কারেন্ট আছে আননোন I4। এই দুই কারেন্ট আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? দেখো একটা 500 মাইক্রো এম্পিয়ার কারেন্ট এখানে প্রবেশ করতেছে, এই জায়গায় প্রবেশ করতেছে। এই জায়গায় কতটুকু কারেন্ট গেছে, 0। তাহলে পুরো 500টাই তো অ্যাকচুয়ালি এখানে যাবে, তাই না? এখানে যদি কেসিএল ইউজ করো, এখানে যেহেতু 500 গেছে, এখানে 0 গেছে, তারপরে পুরো 500টা এখানে বাইপাস করে যাবে। কারণ এখানে দেখো এখানে 500 আসছে, 0 এখানে গেছে, তাহলে পুরো 500টা এদিকে যাবে। তাহলে আমি এখান থেকে কী বের করে ফেলতে পারলাম, I2-র বেরোটা কত হবে সেটা বের করে ফেলতে পারলাম। তাহলে I2টা কত হবে, I2 সেটা হচ্ছে 500 মাইক্রো এম্পিয়ার। তারপরে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এই জায়গায় কতটুকু কারেন্ট আসছে, 500 মাইক্রো এম্পিয়ার কারেন্ট আসছে। আর এখানে নিচ থেকে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে দেখো তো, নিচ থেকে প্রবেশ করতেছে এখানে 200 মাইক্রো এম্পিয়ার। তাহলে I4টা কত হবে জিজ্ঞেস করছে। তাহলে এই নোডে আমি এটাকে যদি বড় হাতের এ নোড চিন্তা করি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাট নোড এ, কেসিএল অ্যাট নোড এ, এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে সব কারেন্ট এখানে কিন্তু প্রবেশ করতেছে। তাহলে 500 প্রবেশ করতেছে, প্লাস I4ও প্রবেশ করতেছে ওই নোটটাতে, প্লাস 200 এখানে প্রবেশ করতেছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আসবে I4টা, I4 হয়ে যাবে -700 মাইক্রো এম্পিয়ার। দেখি আনসার ঠিক আছে কিনা, আমার কাছে আনসার শিটগুলো আছে এখানে। হ্যাঁ, -700। তাহলে I4-এর ভ্যালু হচ্ছে এত, আর I2-র ভ্যালু হচ্ছে এত। তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে আনসার। হোপফুলি আজকের প্রথম লেকচারটা তোমরা অনেক এনজয় করছো। আমি চেষ্টা করছি সহজভাবে পড়ানোর। আগামী ক্লাস আমরা কী পড়বো একটু করে দেখাই। ভাই অনেক তো সহজ সহজ জিনিস পড়াচ্ছেন, এত সহজ জিনিস কি টার্ম ফাইনাল আসবে না, এত সহজ আসবে না, বাট এগুলোই বেসিক। এবং আগামী ক্লাসে আমরা টার্ম ফাইনালে কিছু কোয়েশ্চেন সলভ করবো যেগুলো টার্ম ফাইনালে আসছে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা সোর্সেসগুলোকে সিরিজ প্যারালাল কীভাবে লাগালে কী হয়, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের প্রমাণ, তারপরে এই কোয়েশ্চনগুলো টার্ম ফাইনালে আসা কোয়েশ্চন, এগুলো আমরা আগামী ক্লাসে সলভ করবো। তো আজকে এতটুকুই, তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।